আজকে আমরা যে ক্লাসটা নিব এটা একটা মাস্টার ক্লাসের কথা আমরা বলেছিলাম। তো মূলত আমরা হচ্ছে নাম্বার প্রপার্টিজ এর উপরে নাম্বার প্রপার্টিজ এর উপরে ক্লাসটা করব। এটার সাথে আমরা প্রথমে কিছু শিখবো হচ্ছে থিওরিজ, কিছু থিওরিজ থাকবে প্লাস হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস সেকশন থাকবে। লাইক প্রথমে আমরা কিছু ফাউন্ডেশন বেসিক জিনিস দেখব, তারপর হচ্ছে আমরা কয়েকটা কোশ্চেন যতখানি পারি আমাদের সময় সংকুলান হয় ততখানি কোশ্চেন আমরা হচ্ছে এখানে প্র্যাকটিস করব, সলভ করে দেখাবো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসলে কিভাবে হয়। তো যেই প্র্যাকটিস কোশ্চেনটা করব সেগুলো একটু ডিফিকাল্ট, সো দ্যাট মানে আমরা যাতে বুঝতে পারি যে ডিফিকাল্ট কোশ্চেন যেহেতু আমরা এইভাবে সলভ করতে পারি, তাহলে আমাদের ইজিয়ার যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমাদের খুব একটা মানে দুশ্চিন্তা করার কিছু নেই। তো আমরা একদম বেসিক কিছু কথাবার্তা বলি অল্প স্বল্প, তারপরে হচ্ছে শুরু করে দিব মানে আমাদের প্র্যাকটিস সেশনটা। আমি থিওরি নিয়ে খুব বেশি পরিমাণ সময় নষ্ট করব না। তো শুরুতে কিছু কথা বলে রাখি যে জেএরিতে আপনাদের একটু ভালো করার জন্য নাম্বার প্রপার্টিজ এর উপর খুব ভালো দক্ষতা রাখতে হয়। কারণ হচ্ছে নাম্বার প্রপার্টিজ যেহেতু একদম এন্ট্রি লেভেলের একটা ব্যাপার, আই মিন হচ্ছে অঙ্কের শুরুই তো নাম্বার প্রপার্টিজ। আপনি নাম্বার কি, সেগুলো কিভাবে কাজ করে, এগুলো যদি না জানেন তাহলে তার করা যাবে না। এই জন্য আমরা একদম বেসিকে শুরু থেকে আমরা নাম্বার প্রপার্টিজটা দিয়ে শুরুটা করবো। তবে এটা ছোট একটা থিওরি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখবেন এই থিওরিটা আপনাদের কাছে একটু ভালো লাগবে কিংবা ইন্টারেস্টিং লাগতে পারে। লেটস সে আমরা ধরুন যে একটা সংখ্যার স্কোয়ার বের করতে চাই, 45 এর স্কোয়ার। 45 এর স্কোয়ারটা কত? 45 এর স্কোয়ার হচ্ছে 2025। এর হচ্ছে ধরুন 65 এর স্কোয়ার, এটা হচ্ছে, ভাই একটু আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। 65 স্কোয়ার হচ্ছে 4225। অলরাইট, যদি আমরা 75 এর স্কোয়ারের কথা বিবেচনা করি তাহলে এটা কি হবে? 5625। নাও আমার কোশ্চেন হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি আমরা শিখে কি করব? এটা শেখা লাগবে, কারণ নাম্বার প্রপার্টিজ এর মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে। তো আমরা একটু দেখি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে প্রমোশন অফ স্কোয়ার। প্রমোশন অফ স্কোয়ার। ওকে, প্রমোশন অফ স্কোয়ার শিখবো। তো প্রমোশন স্কোয়ার আমরা শিখেছি ছোটকালে, আমরা জানি স্কোয়ার মানে কোনো এক সংখ্যার পাওয়ার যদি 2 করি তাহলে সেটাকে আমরা স্কোয়ার বলে থাকি। তো প্রমোশন অফ স্কোয়ারটা কি? প্রমোশন অফ স্কোয়ার হচ্ছে, ধরুন আমরা একদম আমাদের জানা থেকে স্টার্ট করি। 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 9, তাই না? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। ফাইন। এখন এই 9 ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, জাস্ট আপনারা দেখে যান যে আমি কি লিখছি। 3 প্লাস 3 প্লাস 3 9, 9 কে আমি এভাবে ভাঙতে পারি। ফাইন, এটা করলাম। নাও এখন আমি যদি এই 3 স্কোয়ারের সাথে এখানে আরো একটা 3 অ্যাড করে দিই, মানে এই 3 স্কোয়ারের সাথে আরেকটা 3 অ্যাড করে, তাহলে এই পাশেও আমার তিনটা আরেকটা 3 আসবে। তিনটা 3 তো আমার আগেই ছিল, তার সাথে আমরা আরো একটা 3 অ্যাড করলাম। ওকে, তো এই পাশটা তো আমার হয়ে গেল 3 স্কোয়ার প্লাস 3 হুইচ ইজ 12। এই পাশে আমি তিনটা 3 যোগ করে দেখতে পাচ্ছি, সেটা আসলে 12 আছে। সো এই 12 যে হলো, মানে এটা ইকুয়াল টু 12 লিখতে পারি, তাই না? এই 12 কে আমরা আবার এভাবে ভাঙতে পারি না? 12 কে আমরা ভাঙতে পারি যে 4 ইনটু 3, 4 গুণ 3 করলে তো 12ই হয়। জাস্ট আমি মানে অঙ্কের যে নিউমেরিক্যাল ভ্যালু গুলোর যে ডানে বামে সেই জিনিসটা করছি। 12 কে আমরা ভাঙতে পারি, 3 4 12 লিখি। তাই লিখলাম আমি 12 ইজ ইকুয়াল টু 3 4 12। এখন যখন 12 ইজ ইকুয়াল টু 3 4 12 হয়, তখন এটাকে আমি আবার এভাবে লিখতে পারি 4 যোগ 4 যোগ 4। তিনটা 4 কে যোগ করলেও কিন্তু 12 হয়। 4 4 8 আর 4 12, তাই তো? তো দেখুন এই পাশে আমার 3 স্কোয়ার প্লাস 3 ছিল হুইচ ইজ 12, আর এই পাশে আমি 4 প্লাস 4 এটাকে ভেঙে এভাবে বানালাম। 4 প্লাস 4 প্লাস 4 করে 12 বানায় ফেললাম। এখন আমি আরেকটা কাজ করি। এখানে যে 3 স্কোয়ার প্লাস 3 ছিল এটার সাথে আমি আরেকটা 4 অ্যাড করে দিই। 3 প্লাস 4, তাহলে এই 4 এর সাথেও আরো একটা 4 অ্যাড হবে। যেহেতু বাম পাশে 4 অ্যাড করছি, তাহলে ডান পাশেও আমার নিশ্চয়ই একটা 4 অ্যাড করতে হবে। মানে আমার যেহেতু এটা ইকুয়েশনের মতো করে, আপনি যদি একজনকে 4 টাকা দেন, তো আপনার আরেকজনকেও 4 টাকাই দিতে হবে। তো তাহলে এই পাশে হয়ে গেল কি 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 4, এই পাশে আমি পেলাম হচ্ছে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, মানে হচ্ছে 16। তো 16 কে আমরা আবার এভাবে লিখতে পারি 4 স্কোয়ার। 16 কে 4 স্কোয়ার লেখা যায়। সো এতগুলো কাজ করার অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা কি ছিল খেয়াল করুন। আমি স্টার্ট করেছিলাম 3 স্কোয়ার থেকে, আর ফাইনালি আমি এসে দাঁড়াইছি কোন জায়গায়? 4 স্কোয়ারে। মানে হচ্ছে আপনি যখন 3 স্কোয়ার মানে যেকোনো একটা সংখ্যার স্কোয়ার ভ্যালুর সাথে, দেখেন আমি এখানে যোগ করেছি 3, আমি এখানে 3 স্কোয়ার করেছি, সেই 3 স্কোয়ারের সাথে আরেকটা 3 অ্যাড করেছি, সাথে তারপরের যে সংখ্যাটা 3 এর পরের সংখ্যা হচ্ছে 4, সেই 4 কে অ্যাড করেছি।
তাতে করে আমার তার যে পরের সংখ্যা তার স্কোয়ারটা পেয়ে গেলাম। মানে হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটা শিখলাম যে যেকোনো সংখ্যার স্কোয়ারের সাথে তার সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটাকে যোগ করলে তার পরবর্তী সংখ্যার স্কোয়ার পাওয়া যায়। লাইক এরকম যদি হতো যে 12 স্কোয়ার, 12 স্কোয়ারের সাথে আমি যেহেতু 12 স্কোয়ার করছি তাহলে 12 যোগ করব, আর 12 পরের সংখ্যা 13 যোগ করব, তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 12 পরের যে সংখ্যাটা সেইটার স্কোয়ার হয়ে যাবে 13 স্কোয়ার। আপনার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 13 স্কোয়ার যাই হোক না কেন, আপনার মুখস্থ থাকলেও ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, তাহলে এটা অটোমেটিক্যালি 13 স্কোয়ার হয়ে যাবে। লাইক আপনি ধরেন 133 এর স্কোয়ার, এটা আপনার মুখস্থ নাই, আপনি জানেন, তাহলে 133 এর সাথে যদি আরো 133 যোগ করেন এবং সাথে যদি আরো 134 যোগ করে দেন, তাহলে আলটিমেটলি ইট উইল বিকাম 134 স্কোয়ার। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা লার্ন করলাম এখান থেকে, যে কোনো সংখ্যা স্কোয়ারের সাথে সেই সংখ্যা এবং তার পরের সংখ্যা যোগ করে দিলে আমরা অ্যাকচুয়ালি তার পরের সংখ্যার স্কোয়ারটা পেয়ে যাই। 133 এর স্কোয়ার থেকে আমি কিভাবে 134 এর স্কোয়ারটা পেলাম, সেটার নিয়মটা হচ্ছে 133 প্লাস 134। ওকে, এটা গেল যে প্রমোশন স্কোয়ারের একটা কনসেপ্ট। আসলে ম্যাথমেটিক্স অনেক বিরাট একটা ব্যাপার, মানে অনেক ডেপথ নিয়ে ম্যাথমেটিক্স এর ব্যাপার স্যাপার। সো আমরা তার মধ্যে থেকে অল্প স্বল্প কিছু ইন্টারেস্টিং জিনিস দেখার চেষ্টা করছি, আর নাথিং, মানে ওরকম সিরিয়াস কিছু না, জাস্ট আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো দেখার জন্য। তো আমরা পরের সেটাতে আসি। আহ, পরের আরেকটা প্রমোশন স্কোয়ারের যেই আরেকটা কনসেপ্ট, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি এই জিনিসটাকে এভাবেও করতে পারতেন যে 3 এর স্কোয়ারের সাথে, আচ্ছা 3 দিয়ে না বুঝে আমি আরেকটা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি, ধরুন এটা 12 দিয়ে বুঝাচ্ছি। 12 স্কোয়ার তার সাথে যদি আপনি 12 পরের সংখ্যা হচ্ছে 13 এবং তার 4 গুণ গুণ করে দেন, তাহলে আলটিমেটলি 12 পরের সংখ্যা 13 এবং 13 পরের সংখ্যা হচ্ছে 14, সেইটার স্কোয়ার পাওয়া যায়। আগে আমরা দেখেছিলাম যে 12 স্কোয়ার থেকে কিভাবে 13 স্কোয়ার পাওয়া যায়, আর এখন আমি দেখলাম 12 স্কোয়ারের সাথে কিভাবে কি যোগ করলে 12 পরের সংখ্যার স্কোয়ার পাওয়া যায়, 12 থেকে 14 স্কোয়ারে চলে আসতে পারছে। সিমিলারলি এখানে আমি যদি লিখতাম যে 133 স্কোয়ার, তাহলে এটার সাথে আমার যোগ করতে হইতো 133 এর পরের সংখ্যা 134 ইন্টু 4, এটা 4 দিয়ে গুণ করতে হবে। সেটার ব্যাখ্যা আছে, আমি চাইলে এখানে ব্যাখ্যাটা দেখাইতে পারি যে 4 দিয়ে কেন মাল্টিপল করতে হয়। যে কোনো সংখ্যাকেই আপনি যদি স্কোয়ার করার পর তারপরের সংখ্যার 4 গুণ করে দেন এবং তাদেরকে যোগ করেন, তাহলে আলটিমেটলি তারপরের সংখ্যার স্কোয়ার পাওয়া যায়। দ্যাট মিনস এখানে আপনি পাবেন হচ্ছে 135 এর স্কোয়ার। বুঝতে পারলাম? সো এইটা অ্যাকচুয়ালি আমাদের কোন মানে কোথায় কাজে লাগে, যে এটা জিনিসটা আমরা করছি, কেন করছি? কেন এটা এটা করে আমার মানে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে সামটাইমস আপনি যদি কোন জায়গায় স্কোয়ার ভ্যালু পান, ফর এক্সাম্পল ধরুন আপনাকে আমি বললাম যে ভাই 26 এর স্কোয়ার কত? এখন আপনি তো 26 এর স্কোয়ার মুখস্থ করেন নাই। সব পৃথিবীর সব নাম্বারের স্কোয়ার তো আপনি মুখস্থ করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন সেটা কি? সেটা হচ্ছে যে আপনার তো মনে আছে হয়তো বা 25 এর স্কোয়ার। 25 স্কোয়ার আমরা সবাই জানি। 25 স্কোয়ার করলে কত হয়? 625। তো এখন 25 এর স্কোয়ার যদি করেন, 625 করলেন। আপনি যদি জানেন যে 25 স্কোয়ার 625, তাহলে সেখান থেকে 26 স্কোয়ার আমরা বের করতে পারবো ইজিলি। কারণ আমরা একটু আগে শিখেছি যে 25 স্কোয়ারের সাথে 25 যোগ 26 যদি যোগ করে দিই, মানে তার পরের দুইটা সংখ্যা, তাহলে আমরা আলটিমেটলি 26 এর স্কোয়ার পাই। সো আপনি ডিরেক্টলি 26 এর স্কোয়ার যদি মুখস্থ নাও থাকে, তারপর এখান থেকে 25 এর স্কোয়ারের সাথে 25 এবং 26 যোগ করে দিয়ে 26 এর স্কোয়ার পেতে পারেন। এখন 25 এর স্কোয়ার 625, এটা আপনার জানা আছে। তার সাথে 25 আর 26 যোগ করে দেওয়া আপনার জন্য অনেক ইজি। 650 7 676 676। বুঝতে পারলাম? সো দেখেন 26 এর স্কোয়ার আপনি ডিরেক্টলি জানেন না, বাট এখান থেকে এই কনসেপ্ট থেকে আপনি 676 ইজিলি বের করতে পারছেন। এটাই হচ্ছে প্রমোশন স্কোয়ারের আসলে মানে ইম্পর্টেন্স। প্রমোশন স্কোয়ার করলে আমাদের এই লাভটাই হয়। আহ, আরো অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা এই প্রমোশন স্কোয়ার ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে ওগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিভিন্ন জায়গায় এই কনসেপ্ট গুলো কাজে লাগে। ওকে, তো যেহেতু একটু থিওরি ক্লাস নিয়ে আজকে আলোচনা করার কথা, সো আমরা একটু আরো কিছু বেসিক জিনিস নিয়ে একটু কথা বলি। যেমন আমরা একটু প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো, ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তো প্রাইম নাম্বার কারা, তারা খুব ভালো করেই জানেন। প্রাইম নাম্বার হচ্ছে যে সেই সকল নাম্বার যে সকল নাম্বারকে 1 এবং ওই নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। দ্যাট মিনস তার ডিভিজার থাকে হচ্ছে দুইটা। প্রাইম নাম্বারের ডিভিজার থাকে হচ্ছে দুইটা, ওই নাম্বারটা। ফর এক্সাম্পল 13, 13 কে আপনি শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড করতে পারেন এবং 13 নিজেকে দিয়ে ডিভাইড করতে পারেন। দ্যাটস দ্য থিং, আর কিছুই না। ঠিক আছে? সো এটা গেল প্রাইম নাম্বার, আমরা এগুলো জানি। তো প্রাইম নাম্বারের একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে একটু দিতে যাচ্ছি, সেটা হচ্ছে
ধরুন আপনাকে যদি বলা হলো, আপনাকে কখনোই এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করবে না যে ১ থেকে ১০০ পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে, আ আমাকে বলো। এরকম কোনো কোয়েশ্চেন, এত বেসিক লেভেলের কোয়েশ্চেন আপনি পাবেন না। কিন্তু এই তথ্যটা কাজে লাগায় আপনি অনেকগুলো কোয়েশ্চেন হয়তোবা সলভ করার লাগতে পারে। এই তথ্যটা আপনার কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু জেনে রাখবো যে ১ থেকে ১০০ র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। ফর এক্সাম্পল ধরেন কোনো একটা কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনাকে জানতে হইতেছে, কোনোভাবে হয়তোবা জানা লাগতেছে যে 60 থেকে 70 র মধ্যে কয়টা প্রাইম আছে। কোনো একটা বিশেষ প্রয়োজনে। হয়তোবা অঙ্কটা এমনই বলা আছে যে 60 থেকে 70 র মধ্যে যতগুলো প্রাইম, যে সকল প্রাইম নাম্বার আছে তাদেরকে দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায়। এরকম একটা কথা কোথাও হয়তো কোশ্চেনে বলা আছে, তাহলে আপনি আগে ১ম এ কি বের করবেন? যে তাহলে 60 থেকে 70 র মধ্যে কয়টা প্রাইম আছে আমি একটু সেটা দেখি। এখন আপনার যদি এটা জানা না থাকে সেকেন্ডস, মানে এইটার মধ্যে, এই ১০ টা সংখ্যার মধ্যে কয়টা প্রাইম আছে, তাহলে আপনি বসে, বসে কি করবেন? গুনবেন। 61, 63, 64, 65 এরকম করে গুনে, গুনে বের করবেন যে কয়টা প্রাইম। তাতে করে আপনার সময় নষ্ট হবে। সো একটা নাম্বার আপনি যদি মুখস্থ রাখেন তাহলে আপনার জন্য কয়টা প্রাইম নাম্বার আছে সেটা জানাটা খুব ইজি হয়। ফর এক্সাম্পল আমি বললাম, প্রথমে আপনি লিখলেন হচ্ছে ২২। এই ২২ এর সাথে আরো ২২ লিখলাম। ঠিক আছে? প্রথমে লিখলাম ২২, তারপরে লিখলাম আরো ২২। তো ২২ আর ২২ যোগ করলে কত হয়? ৪৪। এই ৪৪ টাকে আমি একটু আগে লিখলাম। খেয়াল করেন একটু। তাহলে ২২ আর ২২ যোগ করলে ৪৪ হয়। ফাইন। এখন আমি জাস্ট কি করব? এই ২২ এর সংখ্যার আগের সংখ্যাটা কত? ২১, সেটাকে লিখলাম এখানে। আর জাস্ট হচ্ছে এখানে একটা ৩ বসায় দিব, এখানে একটা ৩ বসায় দিব। কেন এই কাজগুলো করছি? কারণ হচ্ছে এখানে দেখেন আমি ১০ টা সংখ্যা লিখছি। ১, ২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই ১০ টা সংখ্যা অ্যাকচুয়ালি কোনো মামুলি সংখ্যা না। এই ১০ টা সংখ্যার বিশেষ মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা হচ্ছে এই যে ১ম যে ৪ লিখছি, এই ৪ এর মানে হচ্ছে ১ থেকে ১০ এর ভিতরে আপনার ৪ টা প্রাইম নাম্বার আছে। দ্বিতীয় যে ৪, এটার মানে হচ্ছে ১১ থেকে ২০ এর ভিতরে ৪ টা প্রাইম নাম্বার আছে। এই যে ২২ এর এই যে ২, এই ২ মানে হচ্ছে ২১ থেকে ৩০ এর মধ্যে ২ টা প্রাইম নাম্বার আছে। আর এইটা মানে হচ্ছে ৩১ থেকে ৪০ পর্যন্ত। এইটা হচ্ছে ৪১ থেকে ৫০ পর্যন্ত। বুঝতে পারছেন? মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বার হচ্ছে প্রত্যেকটা ১০ টা সংখ্যার ভিতরে কয়টা প্রাইম নাম্বার আছে সেইটার নাম্বার ডিনোট করে। সো এই বাকিগুলো হচ্ছে অ্যাকর্ডিংলি এইভাবে যাবে। তো আমার তো এখানে দরকার ছিল ধরেন কথার কথা 60 থেকে 70, তাহলে আপনি জাস্ট গুনবেন। এটা হচ্ছে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০। দ্যাট মিনস 60 থেকে 70 এর মধ্যে আমার হচ্ছে ২ টা প্রাইম নাম্বার আছে। 60 থেকে 70 এর মধ্যে। অলরাইট? তো এই নাম্বারটা আপনি যদি মুখস্থ রাখেন তাহলে, আমি যেহেতু এইভাবে একটা বিশেষ স্টাইলে লিখছি, এই স্টাইলে লেখার নিয়ম, কারণটা হচ্ছে যে আপনার যাতে মুখস্থ করতে সুবিধা হয়। যে প্রথমে আমি লিখলাম ২২, তারপর আবার লিখলাম ২২, এবার ২২ এর সাথে ২২ যোগ করলে ৪৪ হয়, সেটা আমি একটু আগে লিখলাম। এরপরে হচ্ছে এখানে একটা ৩ বসায় দিলাম আর এখানে একটা ৩ বসায় দিলাম। দ্যাটস ইট। আমার পুরো সংখ্যাটা মুখস্থ হয়ে গেল। এটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার ভিতরে দেখেন। এখানে আমি ১০ টা সংখ্যা যেহেতু লিখছি, তার মানে হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার কতগুলো, প্রত্যেক দশকের মধ্যে কয়টা প্রাইম আছে সেটা আমরা এখান থেকে জানতে পারছি। এবার আমরা তাহলে ১০১ থেকে ২০০ পর্যন্ত কয়টা প্রাইম আছে সেটা একটু জেনে রাখি। সেই নাম্বারটা হচ্ছে এরকম: 4, 1, 1, 3, 1, 2, 2, 2, 1, 4। এটাকেও চাইলে ওইভাবে একটু লেখা যায়। যেমন আমি প্রথমে লিখতাম হচ্ছে 31, দেখেন আমি একটু আবার সিস্টেমটা দেখাই দিই। 31, তো 31 এর সাথে আমি পরে লিখলাম একটা ১। তো ১৩ আর ১ যোগ করলে কত হয়? ১৪। লিখলাম আমি এখানে 14। ওকে? এবার এই 14 কে যদি উল্টায় দেই, এখানে ১ আর ৪ লিখছি, এটাকে উল্টায় আমি লিখলাম হচ্ছে 41। জাস্ট মনে রাখার সুবিধার্থে এইভাবে লিখতেছি। 41 লিখে উল্টায় দিলাম এই পাশে। এবার মাঝখানে ২২২ বসায় দিলাম। ব্যাস। এই নাম্বারটা আপনি যদি মুখস্থ রাখেন তাহলে এটা হচ্ছে সেই আগের মতো ১০১ থেকে ২০০ পর্যন্ত। সরি, ১০১ থেকে ১১০ পর্যন্ত। সরি। আর এটা হচ্ছে ১১১ থেকে ১২০ পর্যন্ত। এটা হচ্ছে এই পরের ১, ১২১ থেকে ১৩০ পর্যন্ত। এন্ড বাকিগুলো সো অন, এভাবে করে করে আসবে। ৩, ১, ২, ২, ২, ১, ৪। বুঝতে পারতেছো? এটা হচ্ছে ১০১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যার ভিতরে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা জানার একটা ফোন নাম্বারের মতো আপনি জাস্ট মুখস্থ রাখলেন। এগুলো জাস্ট হ্যান্ডি জিনিস আপনার পরীক্ষার সময় যাতে আপনার সময়টা নষ্ট না হয়। আদারওয়াইজ আপনি হাতে গুনে তো বের করতেই পারেন। কিন্তু আপনার তো জিআরই পরীক্ষার সময় সময় নষ্ট না করে আপনার যত আর্লি পারা যায় কোয়েশ্চেন গুলো সলভ করতে পারলে আপনার জন্য ভালো হয়। ওকে? সো আমরা তাহলে এবার পরে এসে আসি। এবার আমরা একটু এলসিএম আর আহ মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর নিয়ে একটু কথা বলবো।
খুব বেশি কথা বলবো না, এগুলো আসলে অনেকেরই জানা আছে। অনেকেই জানেন যে এলসিএম কি, মাল্টিপল কি, ফ্যাক্টর কি। সো আমরা এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না, অল্প স্বল্প কথা বলার চেষ্টা করবো, তারপর হচ্ছে আমরা রিয়েল প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করবো আর কি। তো এলসিএম মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি লসাগু, মাল্টিপল হচ্ছে গুণিতক, আর ফ্যাক্টর হচ্ছে গুণনীয়ক। এখন এগুলোর বাংলা আমার জানার দরকার নাই, বিকজ আপনি পরীক্ষার সময় এলসিএম, মাল্টিপল আর ফ্যাক্টর এই জিনিসগুলোই দেখবেন, গুণনীয়ক গুণিতক জানবেন না। কিন্তু যেটা আপনার বুঝতে হবে, বাংলাটা লিখেছি যাতে করে আপনি একটু রিকল করতে পারেন যে এগুলো আসলে কি, ছোটবেলায় এগুলো আমরা কি পড়ছিলাম। তো এলসিএম, মাল্টিপল, ফ্যাক্টর কথা তিনটা আসলে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। মাল্টিপলের বাংলা গুণিতক, এটাকে আরেকটু সহজভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে নামতা। সোজা বাংলা কথা, নামতা। মানে হচ্ছে যেকোনো সংখ্যার মাল্টিপল যদি বের করতে হয় আপনি শুধু তার নামটা গুনবেন। যেমন যদি বলে ৩ এর গুণিতক কারা অথবা ৩ এর মাল্টিপল কারা, তাহলে আপনি ৩ এর নামটা পড়া শুরু করবেন। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিখা ৯। সো মানে যেকোনো একটা সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেগুলোই তার মাল্টিপল। তো মাল্টিপল পৃথিবীতে একটা সংখ্যার অজস্র থাকতে পারে, কারণ আপনি আনলিমিটেড পর্যন্ত গুণ করতে পারেন, আনলিমিটেড পর্যন্ত তার মাল্টিপল তৈরি হবে। বাট ওয়ারাস ফ্যাক্টর হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভাঙলে যাদেরকে পাওয়া যায়। ফর এক্সাম্পল ধরুন আমি বললাম যে ১২ ফ্যাক্টর কারা। ১২ ফ্যাক্টর হচ্ছে মানে হচ্ছে যাদের ১২কে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সো ১২কে ১ দিয়ে ভাগ করা যায়, ১২কে ২ দিয়ে ভাগ করা যায়, ১২কে ৩ দিয়ে ভাগ করা যায়, ১২কে ৪ দিয়েও ভাগ করা যায়, ১২কে ৬ দিয়েও ভাগ করা যায় এবং ১২কে অবশ্যই ১২ দিয়েও ভাগ করা যায়। সো এরা সবাই হচ্ছে ১২র ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে যাদেরকে আমরা ভাগ করতে পারি, যাদের যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, অথবা আরেকটা ভাবে বলা যায় যে আহ ওই সংখ্যাকে ভাঙলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ফ্যাক্টর। বুঝতে পারলাম? সো এলসিএম, মাল্টিপল অফ ফ্যাক্টর বুঝলাম। এবার এলসিএমটা কি? এলসিএমটা হচ্ছে জাস্ট ওই যে লিস্ট কমন মাল্টিপল যেটাকে বলে, মানে সবচেয়ে ছোট যে মাল্টিপল। ধরেন আমি বললাম যে ১২ আর ১৬ এর এলসিএম কারা? তাহলে আমরা কি করি? এইভাবে লিখতাম ছোটকালে, ১২ আর ১৬ এর এলসিএম। তো ১২ আর ১৬ এর এলসিএম আমরা কিভাবে বের করতাম? এখানে প্রথমে ৩ দিয়ে করার চেষ্টা করতাম, অথবা ৪ দিয়ে করতাম। ৩ ৪ ১২, ৪ ৪ ১৬। এবার যায় না। সো ৩ ৪ ১২, ১২, ৩ ৪ বারং ৪৮। সো আমরা দেখলাম যে ১২ আর ১৬ এলসিএম করলে হচ্ছে আমরা 48 পাই। এভাবে করতাম। বাট এইভাবে অ্যাকচুয়ালি আমি করি না, বিকজ আমি এলসিএম জিনিসটা কি খুব ভালো করে বুঝি। অ্যান্ড আমার কনসেপ্টটা হচ্ছে একটু ডিফারেন্ট, আমি একটু অন্যভাবে করি। আমি অবভিয়াসলি এই এলসিএমটা 48ই বের হবে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে করার ট্রাই করেছি। অথবা আপনি ধরুন ৮ আর ১২ মাল্টিপল বের করতে, আচ্ছা ঠিক আছে আমি ১৬ আর ১২ দিয়ে করি। তো আমি যেটা করি, এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। মানে মাল্টিপল হবে, ১২ মাল্টিপল বের করবেন, ১৬ মাল্টিপল বের করবেন। দ্যাট মিনস হচ্ছে ১২ এর মাল্টিপল কার, একটু আগে বলছি মাল্টিপল মানে হচ্ছে নামতা। সো ১২ কে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০ এন্ড সো অন, এভাবে আরো অনেক থাকবে। সিমিলারলি ১৬ এর মাল্টিপল কারা? ১৬ একে ১৬, ৩২, ৪৮ এন্ড সো অন, ৬৪ এন্ড সো অন, এভাবে যেতে থাকবে যত আলটিমেট হয়। এখন আমরা এলসিএমটা বের করব। এলসিএম মানে হচ্ছে এই যে মাল্টিপল বের করলাম ১২, এই যে মাল্টিপল বের করলাম ১৬, এদের ভিতরে একটা কমন মাল্টিপল বের করব যেটা প্রথমে আসে। দুইজনের মধ্যে কমন আছে। দেখেন এখানে ১২ এই জায়গায় থাকলো, এখানে আমার ১২ নাই। ২৪ আছে, এখানে ৩২ নাই। ৩৬ আছে, এখানে ৩৬ নাই। আর এখানে ৪৮ আছে, আর এখানেও ৪৮ আছে। তো আমি দেখলাম যে ৪৮ সংখ্যাটার আগে আমার আর কোনো কমন মাল্টিপল নাই। মানে মাল্টিপল আছে কিন্তু কমন নাই। দুইটার ভিতরে থাকতে হবে এটা। তো এটা যেহেতু সবচেয়ে ছোট, প্রথম পাওয়া আমার মাল্টিপল, তার মানে এই ৪৮ই হচ্ছে আমার এলসিএম। এটা হচ্ছে এলসিএম এর কনসেপ্ট। তাহলে এলসিএমটা আমি কিভাবে বের করি? আমি জাস্ট সবচেয়ে বড় সংখ্যাটা নেই। ধরেন আপনাকে বলল যে ৩, ৫, ৯, ওইদিকে ১৬, ওইদিকে ২৮, এরকম এতগুলো সংখ্যার এলসিএম বলল। আমি সবসময় কি করি? আগের সংখ্যাগুলোকে আমার আর প্রয়োজন না। আমি শুধু ২৮ নিয়ে কাজ করি। সবচেয়ে বড় সংখ্যাটা। তাহলে এখানে ১২ আছে আর ১৬ আছে। আমি শুধুমাত্র ১৬ নিয়ে কাজ করব। ১৬ নিয়ে কি করব? ১৬র নামতা পড়া শুরু করব। ১৬ একে ১৬, ১৬ একে ১৬। ১৬ কি ১৬ দিয়ে ভাগ যায়, সমস্যা নাই। কিন্তু ১৬ কি ১২ দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটা এলসিএম হবে না। ১৬ দোকানে ৩২, ৩২ কি ১২ দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এটা হবে না। এবার ৩ ষোল ৪৮। ৪৮ কি আমার ১২ দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ৪৮ তো ১২ দিয়ে ভাগ যায়। সো দ্যাট তাহলে ৪৮ই হচ্ছে আমার এলসিএম। তাহলে দেখেন একটু আগে যে আমরা যে এই কাজগুলো করছিলাম এভাবে কাটাকাটি করে, হ্যাঁ, ভাগ-টাগ করা, এই জিনিসটা আমার করা লাগছে। বাট এইটা করতে আমার জাস্ট ২ থেকে ৩ সেকেন্ড সময় লাগছে। এটা করতে আমার দাগাদাগি করা লাগে, ইট উইল ওয়েস্ট ইস ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম। তো এলসিএম কনসেপ্টটা আমি অ্যাকচুয়ালি এভাবে করার ট্রাই করি। আপনারা এইভাবে করে দেখতে পারেন। দেখবেন যে আপনার যেহেতু এখানে এতগুলো সংখ্যা, খেয়াল করেন এখানে অনেকগুলো সংখ্যা আছে। এতগুলো সংখ্যা নিয়ে আপনার ডিল করার দরকার না। আপনি শুধুমাত্র একটা সংখ্যা নিয়ে ডিল করবেন। অবভিয়াসলি আপনার টাইম ওইখানে অনেক কম লাগবে। তাই না? ওকে। এটা গেল হচ্ছে এলসিএম।
তো মাল্টিপল ফ্যাক্টর এলসিএম আমরা কথা বলেছি, এবার আমরা একটু প্রাইম ফ্যাক্টরাইজেশনে যাব অথবা ইউটিউব ফ্যাক্টরাইজেশনে যাব। ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে ফ্যাক্টর বের করার ব্যাপারটা, মাল্টিপল বের করার কোনো ব্যাপার না। আরো অনেক কথা আছে, আমি আসলে সব বলতে যাচ্ছি না, জাস্ট হচ্ছে আজকে যেহেতু অল্প কিছু থিওরি নিয়ে কথা বলতে চাই, সো দ্যাট আমরা এগুলো নিয়ে কথা বলবো, এর বেশি বেশি অন্যদিকে আমরা মুভ করবো না। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাবো, আমরা কিছু কোশ্চেন সলভ করব, কিছু ডিফিকাল্ট কোশ্চেন। ফ্যাক্টর বের করার কি নিয়ম আছে, ফ্যাক্টর যেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন বলি, মানে ফ্যাক্টর কিভাবে বের করতে পারেন যেটাকে ফ্যাক্টরাইজেশন বলা হয়। তো ফ্যাক্টরাইজেশন যেমন আমি যদি বলি যে ভাই 12 ফ্যাক্টর কার, আপনি কি করতেন ছোটকালে? এইভাবে আমরা বের করতাম যে 2 দুগুণে 6 দুগুণে 12, এবার হচ্ছে 3 দিয়ে করলেন অথবা আবার 2 দিয়ে করলেন, 3 দুগুণে 6। তো 12 ফ্যাক্টর কারা? 12 ফ্যাক্টর হচ্ছে 12 পেলাম, এখানে 6 পেলাম, 3 পেলাম, 2 পেলাম, এবার আবার এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়, 4ও পেলাম। হ্যাঁ, তারপরে আরো এইভাবে যদি করা থাকে তাহলে আমরা এরকম করে জিনিসটাকে বের করলাম, সো দ্যাট আপনি এটা করার পরেও কিন্তু আপনার ইন্টারনাল আরো গুণ টুন করা লাগতেছে। ইট উইল কিল ইউর টাইম। এই মেথডটা ছোটকালে এইসব প্রযোজ্য, বাট আমরা এই বড় কালে এইসব এখন আর করতে পারবো না। যেটা আমরা করতে পারি ফ্যাক্টরাইজেশন বের করার একটা ইউটিউব ফ্যাক্টরাইজেশন মেথড আছে। ইউটিউব, ইউটিউব মানে আপনি যে ভিডিও দেখেন সেই ইউটিউব না, এটাকে আমরা ইউটিউব ফ্যাক্টরাইজেশন বলি, বিকজ এটা পদ্ধতি একটু করলেই বুঝতে পারবেন কেন ইউটিউব বলছে। ফর এক্সাম্পল ধরুন আপনি 80 এর মাল্টিপল বের করবেন, সরি 80 এর ফ্যাক্টর বের করবেন, তাহলে 80 কে কি করবো আমরা? 80 কে হচ্ছে জাস্ট ভাগ করে ফেলবো, দুইটা সংখ্যা গুণফল আকারে প্রকাশ করে ফেলবো। সো প্রথমে লিখবো আমরা এখানে মিনিমাম নাম্বারটা, সাথে আমরা ম্যাক্সিমাম নাম্বার দিয়ে গুণ করে 80 কে ভাগ করার বের করার চেষ্টা করবো। সো 80 কে যদি একদম মিনিমাম নাম্বার দিয়ে গুণ করি তাহলে 1 গুণ 80 করতে পারি, তাহলে 80 একে 80 হলো। এবার 2 গুণ 40 করতে পারি, 3 দিয়ে যাচ্ছে না, 4 গুণ 20 করতে পারি, 5 গুণ 16 করতে পারি, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে, 8 গুণ 10 করতে পারি। এরপরে আবার 9 নাই 10 দিয়ে যেতে পারি। তো দেখেন অলরেডি আমি 10 কিন্তু লিখে ফেলছি। সো দ্যাট যখন আপনি এটা রিপিট হয়ে যাবে যে আমার তো 10 আবার আসতেছে, তার মানে হচ্ছে আপনার কাজ শেষ, আর কিছু করা লাগবে না। ব্যাস দ্যাটস ইট। এখন আপনি যেটা করবেন এই যে এখানে আপনি সিরিয়ালে এই নাম্বারগুলো লিখতে শুরু করবেন। খেয়াল করেন এটা শেপটা অনেকটা ইউ এর মতো হয়েছে। সো দ্যাট এইজন্য এটাকে বলা হয় ইউ2 ফ্যাক্টরাইজেশন। তো এখানে আপনি সিরিয়াল লেখেন 1, মানে এখানে যতগুলো নাম্বার আপনি পাইছেন প্রত্যেকটাই হচ্ছে ফ্যাক্টর। 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40, 80, এরা সবাই হচ্ছে 80 এর ফ্যাক্টর। সো ইফ ইউ ডু দিস ইন দিস মেথড, ইট উইল সেভ ইউর টাইম, এটা আপনার সময়টাকে বাঁচাবে। তো এটাকে আমরা ইউটিউব ফ্যাক্টরাইজেশন নাম দিয়েছি, ইউটিউব ফ্যাক্টরাইজেশন মেথড। ওকে, অলরাইট। এখন এটা তো গেল ফ্যাক্টর বের করা নিয়ম, যে কারা কারা তারা ফ্যাক্টর। এখন এমন হয় যে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনি পাবেন যে আহ, আপনার কারা কারা তার ফ্যাক্টর সেইটা বের করার প্রয়োজন লাগতেছে না, আপনার প্রয়োজন হচ্ছে কয়টা ফ্যাক্টর আছে। ধরুন এখানে আপনাকে কোনো একটা কোশ্চেন আপনার জানতে হলো যে 80 এর কয়টা ফ্যাক্টর, ফ্যাক্টর কয়টা আছে এটা জানলেই চলবে, কারা কারা ফ্যাক্টর সেটা আপনার জানা দরকার নেই, কয়টা ফ্যাক্টর। সো কয়টা ফ্যাক্টর এটা যদি জানতে চাই তাহলে আমার আবার এই মেথডেরও যাওয়া দরকার নেই, আমরা আরেকটা শর্টকাট মেথডে যেতে পারবো, যে মেথডে গেলে আমার আসলে এত কাহিনীও করা দরকার হয় না, আমরা আরেকটু ইজিলি এটা বের করতে পারি, সেটাকে আমরা বলি প্রাইম ফ্যাক্টরাইজেশন। সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ওকে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড মানে কি বুঝতেই পারছেন যে এটাকে প্রাইম নাম্বারে আসলে কনভার্ট করে ফেলতে হবে। তো সিমিলারলি আমরা যদি সেই 80 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম তাহলে 80 কে আমরা লিখতে পারি কিভাবে? ধরুন 80 কে আমরা লিখতে পারি হচ্ছে 10 গুণ 8, জাস্ট আপনি র‍্যান্ডমলি ভাঙেন, আপনার মাথায় যেটা আসে আগে। আপনি চাইলে 16 গুণ 5 ও লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। এবার এই 10 কে আবার ভাঙান, 10 কে আমরা লিখতে পারি 2 into 5, আর এই 8 কে লিখতে পারি 2 গুণ 4, 4 কে আমরা লিখতে পারি কেন 2 into 5, 2 তো আসলো, 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার। এখন এখানে দেখুন 2 আছে কয়টা? এখানে 2, এখানে 1 আর এখানে 2 টা। তার মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ভাই আপনি কি বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি এখন পর্যন্ত? হ্যাঁ, 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 গুড। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো কথা বলিনি। না বুঝতে পারবেন। সো এটা আল্টিমেটলি না, না, আমি না। কি পেলাম? হ্যাঁ, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। দেখেন আমি কিন্তু একদম প্রাইম নাম্বার এটাকে ভেঙে ফেলছি। মানে 80 সংখ্যার ভিতরে এটাকে আমি প্রাইম নাম্বার আকারে লিখে ফেললাম। মানে 2 ও একটা প্রাইম নাম্বার, 5 ও একটা প্রাইম নাম্বার। ঠিক আছে? ওকে। এখন এখান থেকে আমি কিভাবে এর কয়টা ফ্যাক্টর আছে সেটা বের করতে পারবো তার একটা স্পেশাল নিয়ম আছে।
শর্টকাট আছে, সেটা হচ্ছে দেখেন এখানে যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের মাথার উপরে যতগুলো পাওয়ার আছে, দেখেন এই যে এখানে ৪ হচ্ছে তার পাওয়ার, আর এটা 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1। সাধারণত যে কোনো সংখ্যা তার মাথার উপরে একটা 1 থাকে। 5 টু দি পাওয়ার 1 মানে 5 মানে 5 টু দি পাওয়ার 1, 10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 100 মানে হচ্ছে 100 টু দি পাওয়ার 1। সবার মাথার উপরে একটা 1 থাকে, তাই না? তো আমি জাস্ট পাওয়ার গুলোকে লিখবো। এখানে 4, 2 এর মাথার উপর 4 আছে, আর 5 এর মাথার উপরে 1 আছে। তো আমি এখানে লিখবো হচ্ছে 4, আর এখানে লিখবো হচ্ছে 1। প্রত্যেকটা পাওয়ারের সাথে আমি অতিরিক্ত আরো একটা 1 যোগ করব। একই যোগ করতে হবে, আপনার অন্য কিছু যোগ করার প্রয়োজন নেই। ওকে? সো ৪ যোগ ১, আর এখানে তো ১ আছে আগে থেকেই, তার সাথে আরো একটা ১ যোগ করতে হবে। তাহলে কত হইলো? এটা হয়ে গেল ৫, আর এটা হয়ে গেল ২। সো 5 into 2 which is 10। তার মানে হচ্ছে আমরা যেটা পেলাম এই যে ১০, এই ১০ মানে হচ্ছে এই ৮০ এর ১০ টা ফ্যাক্টর আছে। একটু আগে দেখেন আমরা কিন্তু এখানে ফ্যাক্টর গুনছিলাম। কয়টা দেখেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টা ফ্যাক্টরই আছে। তো এখানে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বের করে দেখছি যে ফ্যাক্টর কারা, এবং সেখান থেকে গুণে বের করলাম যে ফ্যাক্টর হচ্ছে ১০ টা। আর আপনার যদি এইটা প্রয়োজন হয় যে শুধু কয়টা ফ্যাক্টর আছে এটা জানলেই প্রয়োজন, তাহলে আপনার এত কাহিনী করার দরকার নেই। আপনি তখন এখান থেকে জাস্ট এই সিস্টেমে করে ফেলতে পারেন। ঠিক আছে? টাইম ফ্যাক্টরাইজেশন করে আপনি সিমিলারলি ধরেন আমি ১২০ এইটার কয়টা ফ্যাক্টর আছে বের করতে চাই, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য আমি কি করবো? ১২ গুণ ১০ করে ফেললাম ধরেন। অথবা আপনি লিখলেন যে ৬ গুণ ২০, এটাও লিখতে পারেন। যেভাবে আপনার মন চায়। 6 into 20, এবার 6 into 20 কে আমি 6 কে লিখতে পারি 3 into 2, আর ২০ কে আবার লিখতে পারি যে ২ গুণ ১০। জাস্ট আস্তে আস্তে ভাঙবেন। 3 into 2 তো আছে, এবার এই ২ তো থাকলো, এবার ৫ কে আবার লিখতে পারি 2 into 5, তাই না? তাহলে এখন আপনি জাস্ট গুনবেন যে সবগুলো একটি নাম্বারের পাওয়ার কয়টা। এখানে ২ আছে ৩টা, ১টা ২টা ৩টা, তার মানে এটা হয়ে যাবে 2 কিউব। আর ৩ আছে হচ্ছে একটা, তাহলে এটা 3 টু দি পাওয়ার 1ই থাকবে। আর ৫ আছে হচ্ছে একটা, সো এইটাও 5 টু দি 1 থেকে যাবে। তাহলে এইবার আমরা সেই আগের পদ্ধতিতে যদি যাই, তাহলে যেটা কি করতে পারবো, প্রথমে ২ পাওয়ার আছে ২ এর উপরে ৩, তাহলে লিখলাম ৩। তারপরে আছে ৩ এর উপর পাওয়ার আছে হচ্ছে ১, লিখলাম ১। তারপরে ৫ এর উপর পাওয়ার আছে আবার ১, লিখলাম ১। এখন প্রত্যেকের সাথে ১ যোগ করে দিব। সো ৩ যোগ ১, ১ যোগ ১, আবারও এই ১ যোগ ১। তাহলে এখানে হয়ে গেল ৪, এখানে হয়ে গেল ২, এখানে হয়ে গেল ২। তো ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬। দ্যাট মিনস ১৬ টা। তো ১২০ এর ১৬ টা ফ্যাক্টর আছে। আপনার আর ওইটা করা লাগলো না যে কারা, কারা তাদের ফ্যাক্টর। মুখস্থ করার দরকার নেই। এইভাবে জাস্ট আমরা তো এই কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না। জাস্ট ঝটপট ভাবে আমরা এটা করে ফেলতে পারি। অলরাইট? এইটা গেল হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করার পদ্ধতি। ইউ2 ফ্যাক্টরাইজেশন আমরা দেখলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করলাম দেখলাম। আহ, এবার ছোট্ট আরেকটু কথা বলি, আমরা ডিভিজিবিলিটি রুলস নিয়ে একটু কথা বলবো। তারপরে আরো কিছু ডিপ থিওরিজ আছে, সেই ডিপ থিওরিজ গুলো নিয়ে কথা বললে আজকে শুধু থিওরি ক্লাসই হবে, প্র্যাকটিস ক্লাস আর হবে না। তো আমি জাস্ট ডিভিজিবিলিটি রুলস নিয়ে একটু কথা বলে তারপর হচ্ছে আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। আর এগুলো নিয়ে আমি আরো বিশদভাবে বর্ণনা দিয়ে আরো ডিটেল ভাবে আমি ক্লাসে করে দেখাবো। সো আজকে যেহেতু একটা মাস্টার ক্লাস এবং শর্ট অল্প সময়ের জন্য এই ক্লাসটা আমরা নিচ্ছি, সো এত ডিটেলস আসলে দেখাতে পারছি না। আপনারা জাস্ট হচ্ছে ক্লাসের মডিউলগুলো কিভাবে এবং ক্লাসগুলো কিরকম হচ্ছে, ক্লাসগুলো আদৌ আপনার কাছে ইন্টারেস্টেড লাগছে কিনা কিংবা ইন্টারেস্টিং হবে কিনা, এটা করার জন্য আমাদের এই ক্লাসটা। সো আপনি জাস্ট এটা একটু দেখুন। আর আমরা রেগুলার ক্লাসে তো অবভিয়াসলি যেটা বললাম যে খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখার চেষ্টা করবো। প্রতিটা টপিক আমরা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ভেঙে ভেঙে দেখাবো। এবার একটু ডিভিজিবিলিটি রুলস নিয়ে কথা বলি। ডিভিজিবিলিটি রুলস আমরা আগেই বলেছি, আমরা আজকে কিছু থিওরি এবং শেষ পার্টে প্লাস হচ্ছে প্র্যাকটিস দুটোই দেখবো আজকে। সো থিওরিটা শেষ হয়ে গেলে আমরা একটু প্র্যাকটিস যাব। সো ডিভিজিবিলিটি রুলস আমরা ছোটকালে ২ এর ডিভিজিবিলিটি রুলস, ৩ এর ডিভিজিবিলিটি রুলস, ৫ এর, তারপরে হচ্ছে আহ, আহ, ৭ ৭ তো না, আমরা হচ্ছে ২, ৩, ৫, তারপরে হচ্ছে ৬ এরটা অনেকেই জানি, তারপর হচ্ছে ৮ এরটা জানি অনেকেই। সো মোটামুটি এইগুলো ডিভিজিবিলিটি রুলস আমরা আমাদের একটু জানা আছে। সো আমি এগুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না। যেই জিনিসগুলো, যেই ডিভিজিবিলিটি রুলসটা আমাদের জানাটা একটু হয়তো বা অনেকের নাই, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যেমন আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যে ২ এর ডিভিজিবিলিটি রুলস কি? ২ এর ডিভিজিবিলিটি কোনো জোড় সংখ্যা হইলেই আমরা সেটাকে ২ দিয়ে ভাগ করতে পারি। পৃথিবীর সকল জোড় সংখ্যাকে আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। তো ২ চলে গেল। ৩ এর ডিভিজিবিলিটি রুলস কি? ৩ এর ডিভিজিবিলিটি রুলস এটা হচ্ছে আমাকে বলে ডিজিট সাম করতে হয়। দ্যাট মিনস যেকোনো একটা সংখ্যার ভিতরে যে ডিজিট গুলো আছে তাদেরকে করে দিয়ে যদি ৩ দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা ৩ দিয়ে ডিভিজিবল। তো আমরা জানি যে ধরুন আমরা বলছি যে ২৬, ২৬ তো
3 দিয়ে ডিভিজিবল হয় কিনা আমরা একটু দেখি। এটার ভিতরে আছে হচ্ছে 2 আর হচ্ছে 6। 2 আছে আর 6 আছে। তো 2 আর 6 যোগ করলে 8 হয়। 8 তো 3 দিয়ে ভাগ যায় না, সো 26 কে 3 দিয়ে ভাগ যায়। কিন্তু আপনি যদি 27 নিতেন, তো 27 এর ভিতরে আছে 2 আর 7। তো 2 আর 7 যোগ করলে হচ্ছে 9। 9 কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারছি। সো দ্যাট এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। রাইট? এটা গেল। 5 কারা যে সব সংখ্যার শেষ ডিজিট যদি 0 অথবা 5 হয়, যে কোনো সংখ্যার শেষ ডিজিটটা 0 অথবা 5 হলে সেটা 5 দিয়ে ডিভিজিবল হয়। এবার আসে হচ্ছে 6 এর ব্যাপারটা। 6 এর ডিরেক্টলি কোনো ডিভিজিবিলিটি রুলস নাই, বাট যেটা হয় যে আপনি যদি কোনো সংখ্যাকে দেখেন যে 2 দিয়ে ডিভাইড দেয় এবং কোনো সংখ্যাকে যদি দেখেন যে 3 দিয়ে ডিভাইড দেয়, তাহলে সেই সংখ্যা অবশ্যই 6 দিয়ে যাবে। এটা হচ্ছে একটু মানে কম্পোজিট ওয়েতে করা। কোন সংখ্যাকে আপনি আগে দেখবেন ডিভিজিবিলিটি রুলস 2 এর মাধ্যমে হয় কিনা, তারপর দেখবেন ডিভিজিবিলিটি রুলস 3 এর মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে এটা 6 দিয়ে যাবে। এবার আসে হচ্ছে 4 দিয়ে। 4 মানে হচ্ছে 2, 4 এবং 8, এই তিনটা ডিভিজিবিলিটি রুলস আসলে সেম, কাইন্ড অফ সেম। 2 মানে হচ্ছে আপনার সর্বশেষ ডিজিটটা যদি জোড় সংখ্যক হয় অথবা 2 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল। 4 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে যে সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়। ফর এক্সাম্পল ধরুন আমি লিখলাম যে 300 324। তো লাস্টের যে দুটো ডিজিট, এই যে 24, 24 যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা পুরো সংখ্যাটাই আমার 4 দিয়ে ভাগ যাবে। 24 তো 4 দিয়ে ভাগ যায়, 4 6 24, সো 324 এ 4 দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে 4 এর। আর 8 এর ডিভিজিবিলিটি রুলস কি, 8 এর ডিভিজিবিলিটি লাস্ট তিনটা ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয়। ফর এক্সাম্পল আমি লিখলাম যে 5 5 7 3 4, এটা লিখলাম। এখন এই যে লাস্টে যে 734, এইটা 8 দিয়ে ডিভিজিবল কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি এটা ডিভিজিবল হয় তাহলে এই পুরো সংখ্যাটাই আপনার 8 দিয়ে ডিভিজিবল। তো 2 4 8 হচ্ছে কাইন্ড অফ সিমিলার, ঠিক তেমনি 3 এবং 9 ডিভিজিবল রুলস তো সেম। মানে হচ্ছে ডিজিট সাম করলে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ডিভাইড হবে, ওটা ডিভিজিবল হবে। আর ডিজিট সাম করে আপনি যদি দেখেন সেটা 9 দিয়ে ডিভাইড দেয়, তাহলে সেটা নন ডিভিজিবল। ফর এক্সাম্পল একটু আগে আমরা লিখছিলাম যে ধরুন আমি লিখলাম যে 3 আর 9। তো 39 কি 9 দিয়ে ডিভাইড যায়? তাহলে সেটা দেখি যে 3 প্লাস 9 যদি করি তাহলে হয় 12। 12 কে আমি 9 দিয়ে ভাগ করতে পারি না। 12 ডিভাইড বাই 9 করলে এটা ভাগ যায় না। তার মানে এটা 9 দিয়ে ডিভিজিবল না। ঠিক তেমনি আমি এই 39 কি 3 দিয়ে ভাগ যায়? 3 প্লাস 9 করলে হয় 12। 12 কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, কিন্তু তাহলে এই 39 3 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু 12 দিয়ে হবে না। সরি, 9 দিয়ে হবে না। ওকে? এগুলো একদম রেগুলার কথা। সো আমি এটা নিয়ে আর খুব বেশি বদার করছি না। এবার যেটা আমাদের হয়তো অনেকের একটু জানা নাই, আমি একটু সেটা নিয়ে ডিবেট করব। 7 এর 7 এর কোন একটা সংখ্যা হয় কিনা সেটা আমি কিভাবে বুঝবো? ধরুন আমি একটা সংখ্যা বলছি 562। আচ্ছা, এটা সহজ হয়ে যায়। আমি সহজটা দিয়ে দেখি, তারপর আরেকটা কঠিন দেখো। 562, 562 কি 7 দিয়ে ডিভিজিবল কিনা এটা আমি কিভাবে বুঝবো? এটার নিয়মটা আমি বলি। মানে আমি করে দেখি, তাহলে আপনি নিয়মটা বুঝতে পারবেন। আপনি যেটা করবেন, লাস্টের ডিজিটটা আছে সেই ডিজিট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এইটাকে ডাবল করে ফেলবেন। 2 কাটছেন, 2 আর ডাবল করে ফেললে হবে 4। এবার এখানে পুরো আছে 56 এর মধ্যে 4 লিখবেন। এবার ডিভাইড করে দিবেন। কত? 52। 56 থেকে 4 চলে গেলে কত থাকে? 52। এবার এই 52 যদি 7 দিয়ে ভাগ যায়, যদি সংখ্যাটা এখানে ছোট হয়ে আসে, আগে ছিল 562 বড় সংখ্যা, হয়ে গেছে 52। 52 এর ভিতরে আপনি 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করতে পারবেন ইজিলি। 52 7 দিয়ে কি ভাগ যায়? না, যায় না। তাহলে এই 560 ও আপনার নট ডিভিজিবল বাই 7। তাহলে এটাও 7 দিয়ে ভাগ যাবে না। যদি এরকম আপনি দেখেন যে বিয়োগফল করার পরে যে সংখ্যাটা পেয়েছেন, সেই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই আলটিমেট পুরো সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল না। ধরুন আপনি একটা বড় সংখ্যা নেন, যেমন 3193। আমি এটা বললাম, বড় একটা সংখ্যা নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে লাস্ট সংখ্যা কেটে দিবেন 3। কেটে দিয়ে এটা ডাবল করলে হয় কত? 6 লিখলাম। হয়ে গেল কত? 313। এখন 313 কি 7 দিয়ে ডিভিজিবল? এখন আপনি বলতে পারেন যে ভাই 313 7 দিয়ে ডিভিজিবল, সেটাও তো আমি জানি, বুঝতেছি না। তাহলে সমস্যা নেই, আপনি জাস্ট আবার করবেন। একটু আগে যেটা করতে, আপনি কাটবেন, ডাবল করবেন। 3 কেটে দিবেন, ডাবল করবেন, 3 ডাবল করবেন। লিখলাম। তাহলে কত হয়ে গেল? 25। 25 কি আপনার 7 দিয়ে ডিভিজিবল? না, 7 দিয়ে ডিভিজিবল না। তাহলে এই 3193 টাও আপনার 7 দিয়ে ডিভিজিবল হবে না।
বোঝা যাচ্ছে? দ্যাট মিনস আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার আয়ত্তের মধ্যে না আসতেছে যে আপনি বুঝতেছেন না এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা, 7 দিয়ে ডিভিজিবল কিনা। ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে কাটবেন, ডাবল করবেন, বিয়োগ করবেন, কাটবেন, ডাবল করবেন, বিয়োগ করবেন। এটা হচ্ছে 7 এর ডিভিজিবল রুলস। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা ব্যাপারটা কিভাবে এটা করতে হয়। এবার আসে হচ্ছে আমরা 11 এর ডিভিজিবিলিটি রুলস দেখি। 11 এর ডিভিজিবিলিটি রুলস। 11 এর ডিভিজিবিলিটি রুলস কি? 11 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে আহ, আমি এটার মেথডটা দেখাই, মানে অ্যাপ্রোচটা দেখাই, তাহলে আপনারা ধরে ফেলতে পারবেন। ধরুন আমি লিখলাম যে 502 কত দিব, 48। এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল কিনা, বড় একটা সংখ্যা। আপনি যেটা করবেন, আপনি হচ্ছেন এটাকে একটার পর একটা, মানে দুইটা আলাদা মডিউলে ভাগ করে ফেলবেন। প্রথমে 5 নিবেন, একটা বাদ দিয়ে তার পরেরটাকে নিবেন 5, এটা বাদ দিয়ে পরেরটা নিলেন 2, এরপরে আবার 4কে বাদ দিয়ে নিবেন হচ্ছে 8। সো তাহলে কত হলো, উপরে পেলাম কারেক্ট একদম 5 প্লাস 2 প্লাস 8, এটা ইজ ইকুয়াল টু 10 15। এবার যারা যারা বাদ পড়লো তাদেরকে নিয়ে আবার আরেকটা সিরিজের মতো বানান। এখানে আছে হচ্ছে কত, 0 আর 4। তাহলে এখানে 0 প্লাস 4 করলে কত হয়, 4। কারণ আপনি যেটা করবেন ফাইনালি এই 15 থেকে 4 কে, মানে এদের ডিফারেন্সটা বের করবেন। সো 15 মাইনাস 4 করলে হয় হচ্ছে 11। তাহলে এই যে এখানে 11 পেয়েছেন, ফাইনালি যে সংখ্যাটা পাবেন এখানে, সেই সংখ্যাটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে আলটিমেটলি পুরো সংখ্যাটা আপনার 11 দিয়ে ভাগ হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে পেয়েছি ডিরেক্টলি 11ই পেয়ে গেছে, তো 11 দিয়ে 11 দিয়ে ভাগ যাবে, সো দ্যাট আমি বুঝতে পারছি যে এই সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল। বুঝতে পারলাম? একটা এক্সাম্পল দেখি। ধরুন আমি বললাম যে 1127 28, এটা দিলাম। এত বড় সংখ্যা, এটা কি 11 দিয়ে ডিভিজিবল কিনা? তাহলে সে আগের মতো প্রথম আমি 1 নিব, তারপর পরেরটা বাদ দিয়ে তারপরটা নেব, এরপরটা বাদ দিয়ে পরটা নেব। এবার আবার নিচের থেকেও তাই করব, এটা নিব, যারা যারা বাদ পড়লো এটা নিব, আর এটা বাদ। তাহলে উপরে পেয়েছি কত, 1 2 3 আপ টু 5। সো 1 প্লাস 2 প্লাস 2 which is 5। আর নিচে পেলাম কত, 1 7 এর একে 1 প্লাস 7 প্লাস 8, 15 একে 16। এবার এই দুটার ডিফারেন্স করব, জাস্ট ডিফারেন্স, কে বড় কে ছোট সেটা জানার দরকার নাই। 16 মাইনাস 5 which is again 11। আবার সেই 11ই পেয়ে গেলাম সামহাও, যাই হোক লাকিলি 11 হয়ে গেছে, আই ডোন্ট নো। তো আপনি এখানে 11 আসবে এমন কোনো কথা না, অন্য কোনো সংখ্যা আসতে পারে, যেটাই আসুক সেটা দেখবেন 11 দিয়ে ভাগ যায় কিনা। তার মানে এটাও 11 দিয়ে ডিভিজিবল। ওকে, সো এটা হচ্ছে 11 এর ডিভিজিবল রুলস। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, তো আমরা এগুলো নিয়ে আর খুব বেশি কথাবার্তা বলবো না, আমরা একটু প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করি, যে প্র্যাকটিস ক্লাসগুলো, কোশ্চেনগুলো আমি আপনাদের জন্য কিছু কোশ্চেন এখানে রেখেছি। আরো অনেক কথা আছে থিওরি, আরো অনেক ডিপ লেভেলের অ্যানালাইসিস আপনাদের ক্লাসে আমি করবো, যেগুলো এগুলো হচ্ছে বেসিক লেভেলের থিওরিজ। অ্যাডভান্স লেভেলের থিওরি আছে, আপনার রিমাইন্ডার ইস্যুস, কিভাবে রিমাইন্ডার ইস্যু হ্যান্ডেল করতে হয়, রিমাইন্ডারের মধ্যে কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, সেই সিকোয়েন্স থেকে আপনি কিভাবে আপনার আনসার প্রেডিকশন করতে পারেন, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আপনার থিওরিজ। তো সেই থিওরিজ গুলো আমরা ক্লাসে অবভিয়াসলি দেখবো, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এবার আমি আপনাদের জন্য কিছু কোশ্চেন্স রেখেছি, সেই কোশ্চেন্স গুলো একটু দেখবো যে কিভাবে এগুলো সলভ করা যায়। ওকে, সো এখানে দেখুন আমাদের প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে যে হাউ মেনি টু ডিজিট পজিটিভ ইন্টিজার্স, খেয়াল করুন, হাউ মেনি টু ডিজিট পজিটিভ ইন্টিজার্স, টু ডিজিট পজিটিভ ইন্টিজারের কথা বলেছে, আর দেয়ার such that they have an odd number of total factors, তাদের অড নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস আছে, মানে যতগুলো ফ্যাক্টর আছে সেটা অড সংখ্যক হইতে হবে। ধরুন একটা সংখ্যা আপনি ধরলেন এক্স, অথবা যে কোনো একটা সংখ্যা, তার ফ্যাক্টর থাকবে হচ্ছে অড সংখ্যক, মানে দুইটা ফ্যাক্টর থাকতে পারবে না, চারটা ফ্যাক্টর থাকতে পারবে না, থাকতে হবে একটা অথবা তিনটা অথবা পাঁচটা এরকম। অল অফ হুইচ অ্যাড আপ টু অ্যান ইভেন নাম্বার, এবং সেই ফ্যাক্টর গুলোকে যোগ করলে আপনি একটা ইভেন নাম্বার পাবেন। এটা খুবই ট্রিকি, এখানে আমি যে কোশ্চেন গুলো রেখেছি খুবই ট্রিকি টাইপের কোশ্চেন, এবং একটু মানে ডিফিকাল্ট এবং অ্যাডভান্স লেভেল ইনস্ট্যান্টলি পারাটা আসলে একটু ডিফিকাল্ট, বাট আমরা তারপর ট্রাই করে দেখি, হয়তো অনেকে পেরে যেতে পারে। তার মানে আমাকে এমন কিছু নাম্বার ধরতে বলছে, এবং টু ডিজিট পজিটিভ ইন্টিজার ধরতে বলছে। এখন বলছে টু ডিজিট পজিটিভ ইন্টিজার, তো টু ডিজিট পজিটিভ ইন্টিজার হচ্ছে আপ টু 0 থেকে আপনার 99 পর্যন্ত, 99 পর্যন্ত টু ডিজিট পজিটিভ ইন্টিজার আছে। তো এর মধ্যে এইরকম কয়টা নাম্বার আছে যে যাদের ফ্যাক্টর থাকবে অড সংখ্যক, এবং তা সেই ফ্যাক্টর গুলোকে আবার যোগ করলে যোগফলটা হবে ইভেন নাম্বার। ফর এক্সাম্পল ধরুন আমি একটা সংখ্যা ধরলাম এক্স, এখন তার ধরেন তিনটা ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর। ওরা আমাকে বলতে যাচ্ছে যে পি কিউ আর যোগ করলে আলটিমেটলি একটা ইভেন সংখ্যা পাবেন। এইরকম সংখ্যা কি আছে সেটা আমার কাছে জানতে চাইছে। ওকে,
তাহলে এইভাবে এখন র্যান্ডমলি আপনার তো অনেকগুলো সংখ্যা, 99টা সংখ্যা আছে, আপনি কিভাবে এটা সলভ করবেন? মাথায় তো র্যান্ডম অনেক সংখ্যা আসতেছে, আপনি তাহলে কিভাবে এটাকে অ্যাপ্রোচটা করবেন? অ্যাপ্রোচটা একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে থিওরিতে যে কোশ্চেনই দেওয়া থাকে, যদি আপনি কখনো এরকম ফিল করেন যে এই কোশ্চেনটা সলভ করার আমি কোনো আগামাথা পাইতেছি না, আমার মনে হচ্ছে অনেক পসিবিলিটি থাকতে পারে, অনেকভাবে এটা হয়তো বা সলভ করা যেতে পারে, তাহলে বুঝবেন যে দেয়ার মাস্ট বি এ শর্টকাট, দেয়ার মাস্ট বি সাম ইনফরমেশন যেটাকে ধরে, অথবা এমন কোনো থিওরি আছে, এমন কোনো ইনফরমেশন আছে যেটা দিয়ে খুব অল্প সময় এটাকে সলভ করে ফেলা সম্ভব। সো আপনি তখন হচ্ছে ন্যারো ডাউন করা শুরু করেন। দেখেন আপনাকে এখানে বলছে যে there are such that they have an odd number of total factors। এইখান থেকে আপনাকে প্রথমে আপনার জার্নিটা স্টার্ট করতে হবে। আপনাকে এই থিওরিটা জানতে হবে যে পৃথিবীতে কোন নাম্বারের অড সংখ্যক ফ্যাক্টর থাকে। অনেক পৃথিবীর সব সংখ্যারই ম্যাক্সিমাম সব সংখ্যা, পৃথিবীর সব সংখ্যারই ফ্যাক্টর আছে, বাট অড সংখ্যক ফ্যাক্টর থাকে কাদের? একমাত্র পারফেক্ট স্কোয়ার যারা, তাদের হচ্ছে অড সংখ্যক ফ্যাক্টর থাকে। এখন আপনি যদি এই ইনফরমেশনটা না জেনে থাকেন, আপনার যদি এটা জানা না থাকতো, তাহলে আপনি এই কোশ্চেনটা মানে মিনিটের পর মিনিট সলভ করে 1 2 3 4 এরকম র্যান্ডমলি ধরে ধরে করবেন। বাট আপনাকে এটা প্রথমে জানতে হবে যে পৃথিবীতে একমাত্র পারফেক্ট স্কোয়ার মানে স্কোয়ার সংখ্যক যারা, তাদেরই অড নাম্বার সংখ্যক ফ্যাক্টর থাকে। এছাড়া অন্য কোনো নাম্বারের আপনি ফ্যাক্টর অড সংখ্যক পাবেন না। ফর এক্সাম্পল ধরুন আমি যদি বলি যে 16, তারপর আমি বললাম 25, তারপর আমি বললাম 36, এখানে আপনাকে যেতে হবে 99 পর্যন্ত, শুরু হইতে হবে 10 থেকে, যেহেতু বলছে 2 ডিজিট পজিটিভ নাম্বার। ওকে, সো দ্যাট এই জন্য আমরা 2 ডিজিট ওয়ালা পজিটিভ নাম্বার প্রথম যে স্কোয়ার সেটাকে আমরা ধরছি 16। 16 নিচে আমরা যাইতে পারবো না, 16 নিচের আমার যে স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে 9। তো 9 তো আবার 2 ডিজিট হবে না, সো আমরা স্টার্ট হবে 16, 25, 36, তারপরে হবে হচ্ছে 49, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমার 64 এবং 81, এই সংখ্যাগুলো। সো আপনার এই কাছে এই কটা সংখ্যা আছে। এখন আপনি যদি এটাও, যেহেতু এই নাম্বার থেকে এতটুকু প্রেডিক্ট করতে পারলেন যে ডাবল ডিজিট সংখ্যা, এবং সেখান থেকে আপনি কমায় নিয়ে আসতে পারছেন। আগে জানতাম যে 10 থেকে 99 পর্যন্ত তাদের আপনার সংখ্যাগুলো আছে, এখন আপনি আরেকটু এই তথ্যটা থেকে বুঝতে পারলেন যে এটাকে আরেকটু ন্যারো ডাউন করা যায়। সো ন্যারো ডাউন করে আপনি এখন মোটামুটি কয়টা সংখ্যা পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টায় চলে আসতে পারছেন। সো দেখলেন, একটু আগে যেটা বললাম যে আপনার অবভিয়াসলি কোনো না কোনো থিওরি আছে যে থিওরিটা দিয়ে আপনি এটাকে খুব ইজিলি সলভ করতে পারেন। সো আমরা আস্তে আস্তে শর্ট করে ফেলতেছি। এখন আপনাকে সেকেন্ড ইনফরমেশন আসতে হবে যে অল অফ হুইচ অ্যাড আপ টু ইভেন নাম্বার। এই প্রত্যেকটা যে নাম্বার আছে তাদের যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলোকে যোগ করলে নাকি ইভেন নাম্বার হয়। তাহলে একটু দেখি আমরা কি হয়। 16 এর ফ্যাক্টর গুলো কারা কারা? 16 এর ফ্যাক্টর হচ্ছে আপনার 1, 2, তারপর হচ্ছে 4, 8 এবং 16। এটা হচ্ছে 16 এর ফ্যাক্টর। তো 16 এই যে ফ্যাক্টর গুলো আমরা লিখলাম, ফ্যাক্টর কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা তো জানি যে পারফেক্ট স্কোয়ারে সবসময় অড সংখ্যক আপনার ফ্যাক্টর থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। তো আমরা জানি এখানে পাঁচটাই থাকবে। এখন এদেরকে আপনি যদি যোগ করেন তাহলে আলটিমেটলি কত হয়? 16 আর 8 24, 24 আর 8 28, 10 30 আর হচ্ছে 1 31, 31। কিন্তু আমাকে বলছিল যে এই যে যতগুলো ফ্যাক্টর আছে তাদের যোগফলটা হইতে হবে কি ইভেন সংখ্যা, বাট আমি কিন্তু এখানে 31 অড পেয়েছি। সো 16 ইজ নট আওয়ার কারেক্ট আনসার। এবার মানে আমাদের নাম্বারটা অ্যাকচুয়ালি 16। এবার আসি 25-এ। 25 এর ক্ষেত্রে হচ্ছে 1 5। তো 1 আর 5 যোগ করলেন এবং 25 নিজে। সো আলটিমেটলি কত হলো? 31। এটাও 31। সো দিস ইজ অলসো অন অড। সিমিলারলি এইখান থেকে আমার অ্যাকচুয়ালি বাকি সংখ্যাগুলো আর করার প্রয়োজন নেই, বিকজ আমি জানি যে কোন পারফেক্ট স্কোয়ার নাম্বারের ডিভিজর গুলোকে অথবা ফ্যাক্টর গুলোকে যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফল সবসময় অড হয়। এটা আপনি কোনোদিনই ইভেন বানাইতে পারবেন না। এটা আপনি ইভেন বানাইতে পারবেন না। তো এটা সবসময় অড হবে। সো আলটিমেটলি ওরা আমাকে যেটা বলছে যে এইরকম সংখ্যা নাও 2 ডিজিটের, যাদের অড সংখ্যক টোটাল ফ্যাক্টর আছে এবং সেই ফ্যাক্টর গুলোকে যোগ করলে একটা ইভেন নাম্বার পাওয়া যায়। অ্যাকচুয়ালি পৃথিবীতে এরকম কোনো নাম্বার নাই আপ টু 2 ডিজিট নাম্বার। সো আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 0। দেয়ার ইজ নো সাচ নাম্বার যাদের ফ্যাক্টর গুলোকে যারা হবে পারফেক্ট স্কোয়ার এবং তাদের ফ্যাক্টর গুলো যোগ করলে আমরা একটা ইভেন নাম্বার পাই। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা আনসার হচ্ছে। তো দেখুন এই যে দুইটা তথ্য যদি আপনি জানেন তাহলে এটা আনসারটা করতে আপনার ম্যাক্সিমাম মানে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। বাট যদি না জানতেন তাহলে ইট উইল টেক লটস অফ টাইমস। অলরাইট, সো আমরা নিশ্চয়ই আশা করছি এটা বুঝতে পেরেছি। তো এবার আমরা পরের কোশ্চেনটা আসি। এখানে বলেছে call a number guardian if it is a composite but not divisible by 2 3 or 5। মানে ওরা একটা জাস্ট একটা ওয়ার্ড দিয়েছে গার্ডিয়ান,
একটা কোশ্চেন আমি দিয়েছি যে গার্ডিয়ান এখানে লেখা, মানে এটা আপনি কল অফ না, কোনো একটা নাম্বারকে একটা সার্টেন নাম্বার হিসেবে নাম হিসেবে দিলে, এটা গার্ডিয়ান না দিয়ে আপনি অ্যাঞ্জেলও দিতে পারেন। পরের কোনো একটা নাম্বারকে আপনি অ্যাঞ্জেল বলতে চান, সেটা কি? কখন শর্তটা হচ্ছে ইট ইজ এ কম্পোজিট নাম্বার, এটা একটা কম্পোজিট নাম্বার হবে, আমরা জানবো কম্পোজিট নাম্বার কি। তারপর হচ্ছে এবং নট ডিভিজিবল বাই 2, 3 or 5, এবং সেটা কম্পোজিট হতে হবে এবং সেটা 2, 3 অথবা 5 দিয়ে ডিভিজিবল হতে পারবে না। দেন বলছে দ্য থ্রি স্মলেস্ট গার্ডিয়ান নাম্বারস আর 49, 77 and 91। তিনটা স্মল গার্ডিয়ান নাম্বার ওরা আমাকে দিয়ে দিল, যে বললো যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট তিনটা গার্ডিয়ান নাম্বার। ওকে, দেয়ার আর 168 প্রাইম নাম্বারস লেস দেন 1000। 1000-এর নিচে 168টা প্রাইম নাম্বার আছে। আমরা জানি প্রাইম নাম্বার কারা, একটু আগে শিখেছি, আমরা জানি কোন সংখ্যা যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায়। ফাইন, তাহলে 1000-এর নিচে নাকি 168টা প্রাইম নাম্বার আছে, এই তথ্যটা আমাকে ওরা দিয়ে দিছে। ওকে ডান। হাউ মেনি গার্ডিয়ান নাম্বারস আর দেয়ার লেস দেন 1000? এবার আমার কাছে জানতে চাইছে যে 1000-এর নিচে তাহলে এইরকম গার্ডিয়ান নাম্বার কয়টা আছে। 1000-এর নিচে এরকম গার্ডিয়ান নাম্বার কয়টা আছে, এটা আমার কাছে জানতে চাইছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং আমরা একটু দেখবো কিভাবে অঙ্কটা সলিউশন করা যায়। আপনারা মানে ক্লাসের পরে ভিডিওটা যখন দেখবেন তখন একটু নিজে নিজে ট্রাই করবেন, যে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা পজ করে দেখি যে আমি নিজে ট্রাই করতে পারি কিনা, তারপরে হচ্ছে সলিউশনটা দেখেন। দেখুন, প্রথমে আমরা একটু শিখি কম্পোজিট নাম্বার কারা। কম্পোজিট নাম্বার হচ্ছে সোজা বাংলা কথা যে সকল নাম্বার আসলে প্রাইম না, মানে যাদেরকে 2 অথবা ততোধিক ডিভিজর পাওয়া যায় অথবা ফ্যাক্টর আছে, যাদের 2 এর বেশি ফ্যাক্টর আছে, আই এম সরি 2 এর বেশি ফ্যাক্টর আছে যারা, তারা হচ্ছে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বারের শুধুমাত্র 2টা ফ্যাক্টর থাকে, আর কম্পোজিট হচ্ছে যাদের 2 এর বেশি পরিমাণ ফ্যাক্টর থাকে, মানে তারা প্রাইম নাম্বার হতে পারবে না। ফর এক্সাম্পল, ধরুন আমি বললাম যে ওরা বলছিল যে 49, তো 49 এর ভিতরে কি কি থাকে? 49 এর ভিতরে ফ্যাক্টর কারা? 1 আছে, 7 আছে, 7 7 49, এবং 49 নিজে আরেকটা, সো তিনটা, তাদের ফ্যাক্টর তিনটা। সো এটার ভিতরে আরো থাকতে পারতো ফ্যাক্টর, যদি 2 এর বেশি হয় তাহলেই সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। সোজা বাংলা কথা, মানে সেই সকল ন্যাচারাল নাম্বার যাদের 2 এর অধিক ফ্যাক্টর আছে। ওকে, এখন আমাকে যেহেতু বলছে যে 1000-এর নিচে এইরকম কতগুলো কম্পোজিট নাম্বার আছে সেগুলো আমাকে বের করতে, এবং তাদের ভিতরে আবার 2, 3, 5 তারা ডিভিজিবল হবে না, তাহলে অঙ্কটা একটু মানে ল্যাবোরিয়াস হয়ে যাচ্ছে। বাট লেটস ক্র্যাক দ্য নাম্বার কোশ্চেন, আমরা একটু কোশ্চেনটাকে বের করি। এটা বের করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে 1000-এর ভিতরে 1 থেকে 1000-এর মধ্যে 2 দিয়ে ভাগ যায় কারা কারা, কতগুলো সংখ্যা সেটা আমরা বের করব। 3 দিয়ে ডিভিজিবল হয় কয়টা সংখ্যা সেটা বের করব। 5 দিয়ে ডিভিজিবল হয় কয়টা সংখ্যা সেটা বের করব। তারপর হচ্ছে প্রাইম গুলোকে আমাদের এখানে দেওয়া আছে, এরপর আমরা কাজটা করব। সো আমরা যেটা করব সেটা দেখি যে 1 to 1000, 1000-এর মধ্যে ডিভিজিবল বাই 2, ডিভিজিবল বাই 2 এরকম সংখ্যা আছে কয়টা? এরকম সংখ্যা আছে হচ্ছে 500টা। এটা আমি কিভাবে বের করলাম? একটা শর্টকাট মনে রাখি, একটা ফর্মুলা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে আপনাকে যখন কোনো একটা রেঞ্জ দেওয়া হবে, ধরুন আপনার 1 থেকে 1000 পর্যন্ত এরকম একটা রেঞ্জ দেন, তাহলে 1000 পর্যন্ত আপনার নাম্বার 2 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে কয়টা সেটা বের করতে হলে আপনাকে যেটা করতে হবে, ওই 1000-কে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। এরপরে শুধু কোশিয়েন্টটা রাখবেন, আই মিন ভাগফলটা রাখবেন, রিমাইন্ডার দরকার নাই। 1000-কে 2 দিয়ে ভাগ করলে 500 হয়ে যায়। দ্যাট মিন্স এটার ভিতরে 500টা নাম্বার আছে যারা 2 দিয়ে ভাগ যায়। সিম্পলি ভাগ করে দিলে আপনি নাম্বারটা পেয়ে যান। এটার জন্য আপনার আর কোনো কষ্ট করতে হবে না। সিমিলারলি ডিভিজিবল বাই 3 যদি বের করতে চাই তাহলে কি করবেন? সেই 1000-কে আপনি আবার 3 দিয়ে ডিভাইড করে দিবেন। সো 1000-কে যখন 3 দিয়ে ডিভাইড করবেন আপনি শুধু ভাগফলটা নিবেন, কোশিয়েন্ট। কোশিয়েন্ট কত? 333। এবার ভাগশেষ থাকবে সেটা আমার দরকার নেই। দ্যাট মিন্স 333টা সংখ্যা আছে যারা 1000-এর মধ্যে 3 দিয়ে ডিভিজিবল হয়। এবার ডিভিজিবল বাই 5 সেটা কত? 1000-কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই, সো এটা একটা শর্টকাট, তাহলে কত হয়? 200। তার মানে 1000-এর ভিতরে 5 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে 200টা। এবার আমরা যেটা করব, এবার হচ্ছে দেখুন আমাকে যেহেতু বলছে 2, 3 অথবা 5, 2 দিয়েও হতে পারবে না, 5 দিয়েও হতে পারবে না, 3 দিয়েও হতে পারবে না, তাহলে তো 2 আর 3 দিয়েও আমাকে চেক করতে হবে, 3 আর 5 দিয়েও চেক করতে হবে, 2 আর 5 দিয়েও চেক করতে হবে, প্রত্যেকটা বের করতে হবে। তো আমি ডিভিজিবল বাই, এবার আমি বের করব 2 এবং 3। তো 2 আর 3 দিয়ে ডিভিজিবল যদি করতে হয় তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে 1000-কে 6 দিয়ে, বিকজ 2 আর 3 এর গুণফল হচ্ছে 6। সো 1000-কে আমি 6 দিয়ে যদি ডিভাইড করে দিই, আলটিমেটলি আমি পাবো কত? কোশিয়েন্ট পাবো হচ্ছে 166, মানে 166টি সংখ্যা 1000-এর ভিতরে আছে যারা 2 এবং 3, দ্যাট মিন্স 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় না। এবার ডিভিজিবল বাই 2, 5 যদি করি
তাহলে এটা 1000-কে 5 দুগুণে 10 মানে 10 দিয়ে ভাগ করে দেবো, দ্যাট মিনস হচ্ছে 100টা। ঠিক তেমনি ডিভিজিবল বাই 5 এবং 3 যদি করি, এবার 5 আর 3 করলাম, তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে। 1000-কে আমি যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমার কোশ্চেনটা আসবে হচ্ছে 66। এবার ডিভিজিবল বাই 2, 3, 5 তিনটাই, তো 3 5 15, 15 দুগুণে 30। সো 1000-কে আমি যদি 30 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমার পাবো হচ্ছে 33। সো 1000-এর ভিতরে 2, 3, 5 এই সংখ্যাটা দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা আছে 33। তো আমি অনেক ডিটেল ভাবে লিখছি, আপনি ডেফিনেটলি এত কিছু করবেন না, আপনি জাস্ট সিম্পলি এভাবে লিখে ফেলবেন, কারণ এগুলো বের করতে হলে আপনাকে এত কিছু লেখার দরকার নেই, এটা আপনি নিজেই পারবেন যদি আপনার এই থিওরিটা জানা থাকে আর কি। অনেক। সো এগুলো পেলাম হচ্ছে আমার পসিবল নাম্বার, যে সকল নাম্বারগুলোকে আমাকে বাদ দিতে হবে। আমি কি পেলাম? 1000-এর ভিতরে সংখ্যা তো আমার আছে 1000টা, কিন্তু সেখান থেকে এখন আমি কাদেরকে বাদ দিব, যেহেতু বলছে কম্পোজিট নাম্বার, এবং বলছে যে সেটা আবার কম্পোজিট নাম্বার হইতে হবে এবং 2, 3, 5 দিয়ে ভাগ করা ডিভিজিবল হবে না। তাহলে আমাকে যারা যারা বাদ পড়ে যাবে তাদেরকে আমার বের করে নিতে হবে। তাহলে আমি এখন যদি এই যে সংখ্যাগুলো পেলাম, তাহলে আমরা যদি এখন এটা লিখতে পারি যে টোটাল কতগুলো নাম্বার আছে যারা 1000-এর ভিতরে আছে এবং 2, 3 অথবা 5 দিয়ে ডিভিজিবল না। তাহলে টোটাল নাম্বার বিটুইন 1000 and not divisible by 2, 3 or 5, এটা or actually, সেটা যদি করি তাহলে কি হবে? আমার সংখ্যা হচ্ছে 1000টা, সেখান থেকে আমি বাদ দিব হচ্ছে, আমি এটাকে একবারে না করে আমি যদি এটাকে এভাবে করি, আমি টোটাল নাম্বার বিটুইন 1000 না করে আমি যদি একটু আরেকটু ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে একটু সুবিধা হবে। এবার আমরা শুধুমাত্র এইটা বের করি যে কতগুলো নাম্বার আছে যারা 2, 3 এবং 5 দিয়ে ডিভিজিবল হয়, যাদেরকে আমরা বাদ দিতে চাই। সো অনলি সেই নাম্বারগুলো বের করি। সো টোটাল নাম্বার, আর একটু ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের আরো সুবিধা হবে। টোটাল নাম্বার ডিভিজিবল বাই 2, 3 or 5। আমি শুধুমাত্র 2, 3 এবং 5 দিয়ে ডিভিজিবল হয় এরকম নাম্বার কারা কারা আছে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে 500, তারপরে 3 দিয়ে 333, 5 দিয়ে 200। এখন খেয়াল করেন, এবার আমার এগুলো তো আমি যোগ করলাম, বিকজ 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় আর 200 দিয়ে এতগুলো যায়। কিন্তু আমি যখন লিখেছি 2 এবং 3, সেটা পেয়েছি 166। এই 166-র ভিতরে তো 2 ওয়ালা কিছু সংখ্যা আছে, সো দ্যাট এটাকে আমাকে বাদ দিতে হবে 166। আবার যেহেতু আছে 2, 5, এই 2, 5 এর ভিতরে আমি অলরেডি একটু আগে 5 এবং 2 দুইটাই কাউন্ট করেছি, সো এইটাকে আমাকে বাদ দিতে হবে, সো 100। এরপরে আছে হচ্ছে আমার 5 আর 3, যেটা হচ্ছে 166, এটাকে আমাকে বাদ দিতে হবে। আর পরে আছে 2, 3, 5 তিনটাই, যেটাকে আমাকে যোগ করতে হবে। এখন কেন এই যোগ আর বিয়োগটা করলাম এটা মানে এক্সপ্লেনেশনটা একটু দিচ্ছি। আমরা ছোটকালে ওই যে সেটের অঙ্ক পড়েছি না, যে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেক্ট বি মাইনাস এন এ ইন্টারসেক্ট সি মাইনাস এন বি ইন্টারসেক্ট এ অর সামথিং এরকম, মানে এটা থিওরিটা ছিল, মানে বিষয়টা এরকম আরো আছে। প্লাস হচ্ছে সবশেষে যোগ হতো, এখানে আরো একটা আসবে, যোগ হতো হচ্ছে এন, আচ্ছা এ বি এবং সি, মানে এ প্লাস বি প্লাস সি তিনটে যেটার ভিতরে আছে, তিনটা সহ এইটা হতো যোগ। এখন এখানে আমরা এটা কি শিখেছিলাম যে এরকম যে সিঙ্গেল গুলোকে যোগ হয়, আমরা এইভাবে শিখছি ফর্মুলাটা, যে অল সিঙ্গেল মাইনাস ডাবল প্লাস ট্রিপল, এরকম সব সিঙ্গেল গুলো যোগ হবে আর ডাবল যেগুলো আছে সেগুলো বিয়োগ হবে। এগুলোর ব্যাখ্যা আছে কেন বিয়োগ হয়, আপনারা ছোটকালে এগুলো পড়ছেন, আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। শুধু ডাবল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বিয়োগ করি এবং ট্রিপল যেটা আছে সেটাকে আমরা যোগ করি। এই জন্য আমরা এখানে সিঙ্গেল গুলোকে যোগ করলাম, এগুলো হচ্ছে সব ডাবল নাম্বার, এগুলোকে আমরা হচ্ছে বিয়োগ করলাম, এবং এই 33 হচ্ছে আবার তিনটা, সো এগুলো যোগ করলাম আলটিমেটলি এইটা। সো এটা যোগ করলে আলটিমেটলি যোগ বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 500 333 734, 734 হয়, ইয়া 734। তো 734টা সংখ্যা আছে যারা হচ্ছে এই ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে 1000 থেকে 734টাকে আমি বাদ দিয়ে দিব যারা 2, 3, 5 অথবা 2, 3 অথবা 5 দিয়ে ডিভিজিবল হয়। ওকে, কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো আমার এখানে প্রাইম নাম্বার ছিল বলছে 168, বলে দিছিল 168টা, কিন্তু আমি খেয়াল করেন এখান থেকে কিন্তু আমি 2, এই যে 734টা না সংখ্যা আমি নিলাম, এই 734-এর ভিতরে আমি 2 কে কাউন্ট করছি, 3 কে কাউন্ট করছি এবং 5 কেও কাউন্ট করছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই 2, 3, 5 এরা তিনজনই কিন্তু প্রাইম নাম্বার,
2ও একটা প্রাইম নাম্বার। তাহলে যেই আমাকে 168টা বললো, এই 168-র ভিতরে তো আমি 2, 3, 5 অলরেডি 734-এর ভিতরে কাউন্ট করেছি। তাহলে সেটাকে যদি আমি এগেইন আবার বিয়োগ দিই, তাহলে আমার সংখ্যাটা ভুল হয়ে যাবে। আলটিমেট আমার সলিউশনটা ভুল হয়ে যাবে। সো দ্যাট এইজন্য আমার মানে আমার যে প্রাইম নাম্বারগুলো আছে এখানে 1000-এর মধ্যে প্রাইম, সেই প্রাইম সংখ্যাগুলো হবে 168 থেকে 3 বিয়োগ দিয়ে দিব। কারণ অলরেডি এই 3টা সংখ্যা 734-এর ভিতরে আমি কাউন্ট করে ফেলেছি। তার মানে এটা হয়ে যাবে 165। ওকে? এবার আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমরা প্রত্যেকবার পৃথিবীর সবগুলো সংখ্যার ভিতরে 1 আছে এবং 1 হচ্ছে নট প্রাইম, সে না আপনার প্রাইম নাম্বার, না কম্পোজিট নাম্বার, নট কম্পোজিট। 1 কে আপনি প্রাইমও বলতে পারবেন না, আবার কম্পোজিটও বলতে পারবেন। তাহলে 1ও বাদ যাবে আমাদের এখান থেকে। সো তাহলে আলটিমেটলি আমার বাদ যাচ্ছে কারা কারা? আমার বাদ যাচ্ছে 734, আমার বাদ যাচ্ছে 165 এবং আমার বাদ যাচ্ছে ওই 1। বিকজ 1 কে আমি সব জায়গা থেকে মানে আলাদা রাখছি। 1 কে আমরা এখানে কোনো জায়গা থেকে এটাকে আমরা কি বলে কাউন্ট করিনি। সো 1 কে আলাদা করে বাদ দিব। সো আমাদের আলটিমেট রিকোয়ার্ড যে নাম্বারটা, সেই নাম্বারের যোগফলটা একটু বের করি। সেটা কত? 1000। 1000 তো আবার সব সংখ্যা, সেখান থেকে আমি 734 বের করলাম, যারা 2, 3 অথবা 5 দিয়ে ডিভিজিবল হয় সামহাউ, এই যে এটা। দেন হচ্ছে সেখান থেকে আমি বাদ দিব হচ্ছে প্রাইম নাম্বারগুলো, সেই সকল প্রাইম যে সকল প্রাইম আমরা 734-এর মধ্যে আসে নাই, আর বাদ দিব হচ্ছে 1। তো এইটা করলে আলটিমেটলি যা হয় সেটা হচ্ছে আমাদের সেই কম্পোজিট নাম্বার, যারা হচ্ছে 2, 3, 5 অথবা 2, 3 অথবা 5 দিয়ে ডিভিজিবল না। ওকে, সো আলটিমেটলি 1000 থেকে 734, 165 আর 1 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাবো ফাইনাল হচ্ছে 100। সো 100 হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড নাম্বারটা। সো এই নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন এটা একটা অনেক বড় ভাবে আমি অঙ্কটা করলাম। এই অঙ্কটা অ্যাকচুয়ালি এত সময় লাগে না, আপনি লেস দ্যান 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারেন, লেস দ্যান 1 মিনিট। রাইট নাও আপনার কাছে হয়তো বা একটু ল্যাবোরিয়াস লাগতে পারে যে অনেকগুলো কাজ করতে হয়েছে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেখানে যা যা করছি এগুলো আসলে খুবই সহজ। মানে এখানে কোনো ক্রিটিক্যাল ক্যালকুলেশন নাই, খুব ক্রিটিক্যাল কিছু নাই, ভেরি সিম্পল থিং। আপনার যদি এই জিনিসটা জানা থাকে যে হ্যাঁ 1000-কে 2 দিয়ে ভাগ করলে 2 এর সংখ্যাগুলো পাওয়া যায়, ব্যাস দ্যাটস ইট। এছাড়া বাকি কোনো কাজে কিন্তু আমরা কোনো ঝামেলাপূর্ণ কাজ করি। তো এটা আনসার হচ্ছে 100। অলরাইট, সো আমরা তাহলে পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেন বলছে হাউ মেনি ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3 বিটুইন 10 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ইনক্লুসিভ। এইটা খুবই বেশ ট্রিকি একটা কোশ্চেন। কোশ্চেনের সলিউশনটা বেশ সহজ যদি আপনি এটা মানে আলটিমেট ইনার ডেপথটা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ও আপনাকে কি মিন করতে চাচ্ছে। যে কোশ্চেনের ইন্টারপ্রিটেশন এবং সেই ইন্টারপ্রিটেশনের আপনার ইন্ডিকেশনটা বুঝতে হয়। একটা কোশ্চেন আপনাকে এমন ভাবে বলবে, সহজ কথা আপনাকে বলতে পারে, কিন্তু সেটাকে ওরা এমন ভাবে ঘুরে পেঁচায় বলবে, মনে হবে যে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি আপনি যখন ওইটাকে পুরোটাকে কম্পাইল করবেন, কম্পাইল করে মনে হবে যে ও আচ্ছা আলটিমেটলি ও জিনিসটা আসলে এইটা জানতে চাইছে, শুধু একটা জিনিস জানতে চাইতেছে, কিন্তু সেটার কন্ডিশন দিয়ে দিয়ে অনেক বড় করে ফেলছে। ফর এক্সাম্পল ধরেন আপনার কোশ্চেনটাই বললো যে আপনি এমন একটা সংখ্যা নির্ণয় করেন যে সংখ্যাটা আহ 1 দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায় এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায়। তো এটা দিয়ে আপনি কি বুঝলেন যে অ্যাকচুয়ালি ও আপনাকে প্রাইম নাম্বারের কথা বলতে চাইতেছে, তাই না? আর এটা অনেক সহজ, এটা বললে আপনি বুঝে ফেলেন যে এটা প্রাইম বলছে। কিন্তু অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রেও যেটা আপনি এইভাবে থিওরিটিক্যালি আপনার মাথায় সেট নাই, সেগুলো কিভাবে বানানো যায়। তো এটা হচ্ছে সেই ধরনের একটা কোশ্চেন। ছোট্ট একটা কোশ্চেন ও আপনাকে করছে, কিন্তু আপনাকে এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে হয়তো আপনাকে একটু পাজল করার চেষ্টা করবে। বলেন আমরা বলছে যে হাউ মেনি ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3, মানে কতগুলো এরকম ইন্টিজার আছে যেগুলো 3 দিয়ে ডিভিজিবল বিটুইন কাদের মধ্যে 10 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল সহ এবং 20 সহ। তো এই কোশ্চেনটাকে আমরা যদি একটু ন্যারো ডাউন করি, তাহলে ধরেন আপনি এইসব 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 20 হাবি যাবে আপনি বাদ দেন, আপনি এটাকে এইভাবে চিন্তা করেন যে বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস 20 এরকম একটা সংখ্যা আমি বললাম। তো এক্স এবং এক্স প্লাস 20 এর মধ্যে এরকম কয়টা সংখ্যা আছে যারা 3 দিয়ে ডিভাইড হয়? অ্যাকচুয়ালি এখানে আপনি তাহলে কি বুঝে এই এই জায়গা থেকে আপনি কিন্তু এটা ইজিলি বুঝে ফেলছেন যে এক্স এবং এক্স প্লাস 20 অ্যাকচুয়ালি এখানে এক্স কোনো ম্যাটার না, এক্সটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আপনার এখানে এক্স থেকে 20 পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে 20 পর্যন্ত এই 20টা সংখ্যার ভিতরে কয়টা 3 দিয়ে ডিভিজিবল সংখ্যা আছে সেটা বের করাই আপনার আলটিমেটলি ঘটনাটা। আপনারা যদি এই কোশ্চেনটা এভাবে বলতো যে ভাই 0 থেকে 20 পর্যন্ত কয়টা 3 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে এটা বলেন, তাইলে আপনার কাছে কোশ্চেনটা অনেক সহজ হয়ে যেত না? এটা আপনি ইজিলি 2 সেকেন্ডে বের করে ফেলতে পারবেন। কিন্তু এই কোশ্চেন সেম কোশ্চেনটাই ওরা আপনারা একটু ঘুরায় বলছে। এইজন্য একটু আগে বললাম যে অনেক সময় কোশ্চেনের শর্ত দিয়ে আপনাকে একটা পার্টিকুলার জায়গায় ডিরেক্ট করবে, ওরা ইন্ডিকেট করবে যেটা আপনাকে
রিয়েলাইজ করতে হবে যে আসলে কি বলছে। এখানে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস সামথিং, এটা আসলে কোনো ম্যাটার না। 10 ফ্যাক্টোরিয়ালটা এখানে আসলে কোনো ভূমিকা করতেছে না। ওকে, আচ্ছা, এবার তাহলে এটা সলিউশনটা কিভাবে করবো? তো ধরুন 10 ফ্যাক্টোরিয়াল, এই 10 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে কথার কথা আমি ধরে নিচ্ছি, ধরি এটার ভ্যালু হচ্ছে ধরেন আপনি 15। এখন কেন আমি 15 ধরলাম এটার একটু ব্যাখ্যা দিয়ে না, আচ্ছা একটু পরে আসে এই কথাটায়। যে 10 ফ্যাক্টোরিয়াল যেহেতু ইনক্লুসিভ বলছে, এইটার জন্য এই কথাটা এখানে বলতে হবে আমাকে। 10 ফ্যাক্টোরিয়াল ইটসেলফ আ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3। 10 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আরো আছে সংখ্যা আপ টু 10 পর্যন্ত। তো 10 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা 3 আছে। তার মানে 10 ফ্যাক্টোরিয়াল অবশ্যই 3 দিয়ে ডিভিজিবল, তাই না? সো দ্যাট আমি এই জন্য এখানে 10 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা 3 দিয়ে ডিভিজিবল, তার মানে সে নিজেও 3 দিয়ে ডিভিজিবল, তার মানে তাকে কাউন্ট করতে হবে। আর যদি এমন হইতো যে 10 ফ্যাক্টোরিয়াল নিজে 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল পরের সংখ্যাগুলো থেকে আমরা কাউন্ট করতাম। লাইক এরকম যে আপনি যদি 0 থেকে 20 পর্যন্ত কাউন্ট করেন, আহ, আর 3 থেকে 20 পর্যন্ত কাউন্ট করেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 0 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে 0 বাদ যাবে। 0 পরের সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 থেকে স্টার্ট হবে। 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 9 এন্ড সো অন। আর যদি 3 থেকে 20 পর্যন্ত বলতাম, 3 তো 3 দিয়ে ডিভিজিবল, সরি এটা 3 না বলে আমি ধরেন এখানে বললাম হচ্ছে 4। তো আমার 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে আমি 4 বাদ দিব। 4 এর পরে যে সংখ্যা সেটা তাহলে শুরু হবে কোথা থেকে? 6 থেকে। 6, 9, 12 এন্ড সো অন। এই ব্যাপারটা। এখানে যেহেতু 10 ফ্যাক্টোরিয়াল ইটসেলফ 3 দিয়ে ডিভিজিবল, সো আমরা কি করব? 10 ফ্যাক্টোরিয়ালকে কাউন্ট করব। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে 10 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল, যেহেতু এটা অনেক বড় সংখ্যা আমরা ধরি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 15, যেটা 3 দিয়ে ডিভিজিবল। ওকে, তাহলে আমার যে 10 ফ্যাক্টোরিয়াল আর এখানে বলছে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 20, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 15, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু কত? 16। তারপর হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 এটা ইজ ইকুয়াল টু কত? 17। 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 এটা ইজ ইকুয়াল টু কত? 18। খেয়াল করেন 10 ফ্যাক্টোরিয়াল যেটা আমরা মান ধরছি 15, জাস্ট একটা 3 দিয়ে ডিভিজিবল একটা ভ্যালু আমরা ধরলাম। 15 জায়গায় আপনি এটা অন্য যে কোনো ভ্যালু ধরতে পারতেন, 9 ধরতে পারতেন, যেটা 3 দিয়ে ডিভিজিবল আর কি পরেরবার। তাহলে 15 আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 16 তো যাচ্ছে না, 17 যাচ্ছে না, যাচ্ছে আবার কোনটা? 18। কেন? কারণ হচ্ছে যেহেতু আমার ভাই এটা 3 দিয়ে ডিভিজিবল, তার মানে প্রতি 3টা পর পর একটা করে সংখ্যা আসবে যে সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হয়। ভেরি সিম্পল। সো তাহলে 15 আসবে, তারপর আবার 3 বাদ দিয়ে 18 আসবে, তারপর হচ্ছে আবার 3 বাদ দিয়ে 21 আসবে, এরকম না? ওকে, তো সিমিলারলি সেম থিং এখানে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এই সংখ্যাটা অবশ্যই প্রথম হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, এটা 3 দিয়ে ডিভিজিবল, এটা ইয়েস। এবার 1 এটা যাবে না, নট। 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 সেটাও হবে না, কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 এটা হবে, ইয়েস। সো তাইলে আলটিমেটলি সোজা বাংলা কথা, এই কোশ্চেনটা আপনারা আসলে ঘুরাই পাচ্ছে যা বলতে যেতেছে সেই ইনফরমেশনটা হচ্ছে এই যে ভাইয়া আপনার 20 পর্যন্ত এরকম কয়টা সংখ্যা আছে যেটা 3 দিয়ে ভাগ যায়? তো 20 এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে 3 দিয়ে যদি ডিভাইড, একটু আগে আমরা শিখছি যে যতগুলো সংখ্যা থাকে তাকে যদি 3 দিয়ে সেই সংখ্যাতে ভাগ করে দেন তাহলে আমরা তার ডিভিজিবলটা পাওয়া যায়। তো 20 থেকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কোশ্চেন পাবো কত? 6টা। তার মানে এই 20 পর্যন্ত আবার 6টা সংখ্যা আছে এরকম যারা 3 দিয়ে ডিভিজিবল হয়। কিন্তু আমাদের যেহেতু বলছি যে 10 ফ্যাক্টোরিয়াল থেকে 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ইনক্লুসিভ, এই 10 ফ্যাক্টোরিয়াল নিজেও তো 3 দিয়ে ভাগ যায়। সো আমি 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 এর ভিতরে দেখতে পাচ্ছি যে 6টা সংখ্যা আছে, আর 10 ফ্যাক্টোরিয়াল নিজেও তো একটা সংখ্যা যেটা 3 দিয়ে ডিভাইজিবল হয়। সো আলটিমেটলি এই যে আমার আনসারটা হবে হচ্ছে 6টা প্লাস হচ্ছে একটা হুইচ ইজ 7টা। 7 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আই হোপ আমি যথেষ্ট মানে ইজি ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং অনেক এক্সপ্লেন করে ডেফিনেটলি আপনারা এটা আশা করছি বুঝতে পেরেছেন। তো যদি না বুঝতে পারেন ডেফিনেটলি আমাদের যে গ্রুপ আছে সেখানে কোশ্চেন করবেন। অফকোর্স আমি আপনাদেরকে এটা আরেকটা পরের কোশ্চেনটা আসি। ইফ এটা আরেকটা ট্রিকি কোশ্চেন। ইফ 10 এক্স হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এন্ড লেস দেন অর ইকুয়াল টু 20, আর ওয়াই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 আর লেস দেন অর ইকুয়াল টু 10, এরকম একটা যেটা কন্ডিশন দিয়েছে এবং বলছে এক্স ওয়াই ইজ এ প্রাইম নাম্বার, এক্স ওয়াই নাকি একটা প্রাইম নাম্বার। হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এক্স ওয়াই? তাহলে এক্স আর ওয়াই এর লিস্ট পসিবল ভ্যালু মানে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে? রেঞ্জ দেওয়া আছে, এক্স এর ভ্যালু 10 থেকে 20 এর মধ্যে আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 থেকে 10 এর মধ্যে। সো আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা একটু নিজে একটু ট্রাই করেন, একটু মনে মনে একটু রিকল করার ট্রাই করেন, অথবা ট্রাই করেন যেটা আনসারটা কি হতে পারে। অপশনে দেওয়া আছে 2, 11, 53,
77 and not possible. খেয়াল করুন এখানে আমাকে বলছে যে প্রাইম নাম্বার, তো দুইটা সংখ্যার গুণফল কি কখনো প্রাইম নাম্বার হতে পারে? সে যদি প্রাইমই হয় তাহলে তার ভিতরে কি দুইটা সংখ্যার গুণফল থাকবে? আই এম গিভিং ইউ টাইম, আপনারা একটু try করুন। X is a prime number. What is the least possible value of X? ওকে, সো আমি জাস্ট আপনার এই জায়গায় একটু পজ দিয়ে দেখে নিয়ে পরবর্তীকালে ভিডিও দেখার সময় এবং নিজে একটু ট্রাই করেন, তারপর হচ্ছে আমার সলিউশনটা দেখেন। দেখেন আমি এখানে একটু কথা বলি। সবাই প্রথম দিকে ইউজুয়ালি স্টুডেন্টরা প্রোন টু গট দ্য ট্র্যাপ, যে ট্র্যাপের মধ্যে পড়ার ট্রাই করে সেটা হচ্ছে যে প্রাইম নাম্বার তো যেহেতু বলছে দুটো সংখ্যার গুণফল তো প্রাইম কখনোই হইতে পারে না, তাহলে নট পসিবল হবে আমার আনসার, এরকম একটা জিনিস ভেবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু ট্রিকি ওয়েতে কোশ্চেনটা ওরা তৈরি করেছে, খেয়াল করেন। আপনি যেই ট্র্যাপে, ওরা জানেন এই ট্র্যাপের মধ্যে আপনি পা দিবেন কিংবা দিতে পারেন, সেটা হচ্ছে দেয়ার ইজ নো ইন্ডিকেশন হিয়ার। আপনি যেটা ভাবছেন যে এক্স এবং ওয়াই এরা দুইজনই হচ্ছে ইন্টিজার, প্রথমে ধরে নিয়েছেন এটা আপনার মাথায়, সম্ভাবনা রাখবেন জিআরএ আপনাকে ইচ্ছা করে এরকম কিছু ট্র্যাপে ফেলবে। there is no indication about x and y, x আর y কি নাম্বার এই সম্পর্কে কোনো ধরনের ইন্ডিকেশন এখানে দেওয়া নাই, কোনো ইনফরমেশন নাই। সো তারা কি ইন্টিজার নাকি ফ্লট নাম্বার, অথবা তারা কি ফ্র্যাকশনাল নাম্বার, অথবা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আপনি প্রথমে এই ধারণা করবেন না। সো প্রাইম যেহেতু বলছে এখান থেকে পরীক্ষার সময় প্রেসার থাকবে, আপনি ইজিলি এই আনসারটা দাগাইতে পারেন, বাট দিস ইজ নট আওয়ার আনসার। লেটস সি, বলছে এক্স এবং ওয়াই যেহেতু এরকম বলছে প্রাইম নাম্বার, সো তার মানে তারা কিন্তু দশমিকের সংখ্যা হইতে পারে, ডেসিমাল নাম্বার হতে পারে, ইট ক্যান বি। তো দশমিক সংখ্যা যদি হয় তাইলে কিন্তু আমি এক্স আর ওয়াই কে একটা প্রাইম নাম্বারে গুণ মানে রূপান্তর করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল ধরুন 29 হচ্ছে একটা প্রাইম নাম্বার, কথার কথা জাস্ট ফার্স্টে বলছি, তা 29 কে কিন্তু আমি 2.9 ইনটু 10 করতে পারি, তাতে করে কিন্তু 29ই হয়। সো দুইটা সংখ্যার গুণফল করলে যে তারা প্রাইম হবে না বিষয়টা কিন্তু তা না। ওকে, সো যদি তারা ডেসিমাল নাম্বার কাউন্ট করে, বাট আপনি যদি ইন্টিজার ডিফাইন করেন যে ইন্টিজার তারা, তাইলে এটা আপনি কখনো প্রাইম বানাইতে পারবেন না, কারণ একটা প্রাইম নাম্বারকে কোনো সংখ্যা দিয়ে একারোই নাম্বার ছাড়া ভাগ করা যায় না। অলরাইট, তো একটু খেয়াল করেন, দেখেন আমার প্রথম সংখ্যাটা আছে 2, আমার এখানে রেঞ্জই শুরু হয়েছে 10 এবং 20 থেকে, এখানে 5 এবং 10 থেকে। সো এদের ভিতরে যে কোনো সংখ্যাকে আপনি নেন না কেন, তাদের গুণফল করলে আপনি কখনোই 2 বানাইতে পারবেন না। সো 2 টা আমাদের আনসার কোনোদিন হতে পারে না। সিমিলারলি এখানে 10 আর 20 আছে, আর এখানে 5 আর 10 আছে, আপনি কখনোই তাকে 11 বানাইতে পারবেন না। এত ছোট সংখ্যা এখান থেকে আপনি বের করতে পারবেন না গুণফল করে। আপনি এখানকার সর্বনিম্ন নাম্বার 10 আর এখানকার সর্বনিম্ন নাম্বার যদি 5ও নেন, তারপরও এটা হয়ে যায় 50, 50-এর নিচে আপনি আসতে পারবেন না। সো 2 আর 11 আপনার প্রথমেই বাদ। What about 77? 77 নিয়ে একটু চিন্তা করি। 77 যদি হয়, 77 কে বানানো যায়? হ্যাঁ, এখান থেকে আমি 7 নিতে পারি, y is equal to 7 নিলাম, অথবা 7.7 নিলাম, আর x is equal to আমি নিলাম হচ্ছে ধরেন 10। তাহলে x আর y করলে আমার কিন্তু 7.7 into 10 করলাম, এটা is equal to 77 হবে। কিন্তু 77 অ্যাকচুয়ালি এটা অন্যভাবে বাদ দেওয়া যায়, লাইক দে told me যে this should be a prime number। আচ্ছা, this should be তাদের কি বলে x একটা প্রাইম নাম্বার, সো 77 তো ইটসেলফ নট এ প্রাইম, তো তার মানে এটাও আপনার আনসার হয় না। বাকি থাকে হচ্ছে 53। 53 কে কি আমি সামা বানাইতে পারি কিনা? সো 53 কে যদি বানাইতে পারি তাহলে দেখা যাবে হয়তো এটা আমার আনসার হতে পারে। সো 53 কে ইজিলি আমি বানাইতে পারি সে আগের মতো 5.3 ইনটু 10 which is 53, and 53 itself a prime number। সো এটা আমার সব ধরনের কন্ডিশন ফুলফিল করছে। সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। সো আপনি এখান থেকে y এর ভ্যালুটা নিলেন হচ্ছে 5.3, আর এখান থেকে x এর ভ্যালুটা নিলেন হচ্ছে 10। ব্যাস, 5.3 into 10 করে দিলাম 53। সো 53 is the correct answer। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য আসলে 5 সেকেন্ডই এনাফ, 5 সেকেন্ড এনাফ, যদি আপনি একটু আপনি অ্যালার্ট থাকেন এবং এই ট্র্যাপ, যেই ট্র্যাপটা ওরা এখানে রাখছে সেই ট্র্যাপের মধ্যে পাঠান না। আদারওয়াইজ এটা আসলে খুব আমার কোনো টাফ কোনো কোশ্চেন, বাট ভাই আজকে আর তাকুক আর কি। আচ্ছা, না অলরাইট, আমি আরো কয়েকটা কোশ্চেন রেখেছি, আমি এটা একটু শেষ করবো, আপনি পরে ভিডিওটা দেখে নেবেন, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমি রেখেছি, সো আর একটা দুটো কোশ্চেন আপনাদেরকে দেখাবো, আরো একটু ভালো কয়েকটা কোশ্চেন আছে। ভিডিওটা দেখে আপনি ঠান্ডা মাথায় পরবর্তীকালে আপনারা দেখে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা ভাই, তাহলে এখন কি আমি একটু বিদায় নিতে পারি আর কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আপনি লিভ দেন, অসুবিধা নেই, আই উইল ক্যারি অন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। Okay, x is a positive integer less than 30. Which of the following option correctly indicates the number of values of x for which x divided by 18 has two factors? এখানে যেটা বলছে যে x is a positive integer less than 30, x এর ভ্যালু 30 এর কম, ফাইন, এবং ইন্টিজার বলে দিছে। নিচের কোন অপশনটা correctly indicates the number of values of x for which x square plus 18, sorry, x square divided by 18 has two factors?
মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 18 করলে যেটা পাবেন সেইটার দুইটা ফ্যাক্টর আছে। এখানে ধরেন আপনি আর একটা নাম্বার পেয়েছেন, ফর এক্সাম্পল পি, এটা ভাগ করার পর পি পেয়েছেন। এই পি এর পরিচয়টা ওরা দিছে যার দুইটা ফ্যাক্টর আছে। তো এইরকম নাম্বার এক্স এর জন্য কোনটা সেটা আমাকে বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করে আসার ট্রাই করি, সেটা হলো এক্স স্কোয়ার বাই 18 করলে এক্স এর ভ্যালু যা ইচ্ছে তাই হোক, সেগুলো পরে আসতেছে। তার আগে আমরা একটু পি এর পরিচয়টা নেই, মানে এই যে ডিভাইডটা আপনি করলেন, এই ডিভাইডটা করার পরে যেটা পাবেন সেটার বলছে দুইটা ফ্যাক্টর। তো দুইটা ফ্যাক্টর যখন আপনাকে বলছে, তখন আলটিমেটলি আপনার মাথায় কিন্তু এটা এমনি অটো চলে আসবে যে পৃথিবীর কোন সংখ্যাটার দুইটা ফ্যাক্টর থাকে। অবভিয়াসলি ইট শুড বি এ প্রাইম নাম্বার। সো সামহাউ ও আপনাকে বলতে চাইতেছে যে ভাই এই যে সংখ্যাটা এক্স স্কোয়ার বাই ডিভাইড বাই 18 করলেন, এইখানে করলে একটা আপনি প্রাইম নাম্বার পাবেন। সো আপনার প্রথম একটা ব্যারিয়ার শেষ, যেখানে আপনি প্রাইম নাম্বারটা পাবেন। তাহলে এখন আপনাকে দেখতে হবে যে এক্স এর কোন ভ্যালুগুলোর জন্য যেটাকে 18 দিয়ে ভাগ করলে আপনি আলটিমেটলি ভাগফল প্রাইম পান। রাইট? ওকে। এবার আসি হচ্ছে আমরা একটু আরেকটা কনসেপ্টে ঢুকি। যেহেতু এক্স স্কোয়ার ডিভাইড বাই 18 করলে ভাগ যাবে এবং সেখানে একটা আপনি ইন্টিজার ভ্যালু পাবেন, প্রাইম নাম্বার হোক যাই হোক, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই 18 এর মাল্টিপল হবে। তার মানে এক্স স্কোয়ার অবশ্যই 18 এর মাল্টিপল হতে হবে, আদারওয়াইজ তো সে 18 দিয়ে ভাগ যাবে না, তাই না? এক্স স্কোয়ার ভ্যালুটা মাল্টিপল হবে অবশ্যই 18। ওকে, তো যদি 18 মাল্টিপল হয়, তো 18 কে আমরা কিন্তু লিখতে পারি যে 2 ইন্টু 3 স্কোয়ার। একটু ভেঙে দেখলাম আর কি, হ্যাঁ। তো আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার যেহেতু 18 মাল্টিপল হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে 2 আর এখান থেকে 3 নিলে আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি 6 ইন্টু সামথিং, অথবা 6 কে আমরা এটাকে লিখতে পারি। বিকজ যদি এইটা এক্স স্কোয়ার বানাই, তাহলে এটার উপর 3 স্কোয়ার, সো 2 স্কোয়ার, যেহেতু এটা একটা স্কোয়ার নাম্বার, তার মানে তার মধ্যে অ্যাটলিস্ট 2 আর একটা 3 তো থাকবেই, সাথে আরো কিছু থাকতে পারে। আদারওয়াইজ শুধু 2 আর 3ই থাকবে। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি যে সে এক্স হচ্ছে 6 এর মাল্টিপল, 6 এর মাল্টিপল এক্স কে। এক্স স্কোয়ার হচ্ছে 8 এর মাল্টিপল, সো এক্স হচ্ছে 6 এর মাল্টিপল। আমরা এখান থেকে এটাকে রিডিফাইন করতে পারি। তার মানে এক্স এর পসিবল ভ্যালু কত হতে পারে? 6 হতে পারে, 12 হতে পারে, 18 হতে পারে, তারপরে হচ্ছে 318 হচ্ছে 24 হতে পারে, 30 হতে পারে, 36 হতে পারে, এন্ড সো অন। সো এক্স এর ভ্যালু, পসিবল ভ্যালু হচ্ছে এরা, রাইট? এখন এক্স এর পসিবল ভ্যালু যদি এরা হয়, এবার আমাকে দেখতে হবে যে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, আমি সেটা স্কোয়ার করবো, স্কোয়ার করলে সেটা 18 দিয়ে ভাগ যাবে এবং সেই ভাগফলটা প্রাইম হবে। তো আমরা দেখতে পাচ্ছি 6 এর স্কোয়ার যদি করি তাহলে হয় 36। সো 36, প্রথমটা নাম্বারটা নিয়ে ট্রাই করলাম, 36 ডিভাইড বাই 18 করলে আলটিমেটলি পাই হচ্ছে 2। এন্ড ইয়া, দিস ইজ আ প্রাইম নাম্বার। সো আমার কিন্তু কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। অলরাইট? সো এরকম একটা সংখ্যা আমি পেলাম। আচ্ছা ফাইন, কিন্তু আপনাকে বলছে যে ফলোইং অপশন কারেক্টলি ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ভ্যালুস ফর এক্স, মানে এরকম কয়টা নাম্বার আছে সেটা আপনার কাছে জানতে। আমি একটা নাম্বার তো পাইছি, এবার বাকিগুলো একটু ট্রাই করি। 12, 12 স্কোয়ার করলে হয় 144। 144 কে যদি আপনি 18 দিয়ে ভাগ করেন, তাহলে আলটিমেটলি এখানে আপনি যে সংখ্যাটা পাবেন, দিস ইজ নট এ প্রাইম। 18 দিয়ে ভাগ করলে আলটিমেটলি পাবেন হচ্ছে 1, দিস ইজ নট প্রাইম। 24 দিয়ে করেন, 24 স্কোয়ার করলেন, 30 স্কোয়ার করলেন, 36 স্কোয়ার করলেন, আলটিমেটলি আপনি যাই পাবেন না কেন সেগুলো কোনো প্রাইম নাম্বার হবে না। সো একমাত্র 36 কে যদি 18 দিয়ে ভাগ করেন, সেটাই ভ্যালু হবে 2, এবং যেটা ইটসেলফ ইভেন প্রাইম নাম্বার। এটা ছাড়া আর কোনো প্রাইম নাম্বার আপনি পেতে পারেন না। সো দ্যাট আপনার আনসার হচ্ছে একটাই। সো এরকম একটা জিনিস, ঘটনা আছে পৃথিবীতে একটাই যেটা প্রাইম নাম্বার হতে পারে। সো ইউর আনসার ইজ 1। তো আপনি যখন এই পর্যন্ত চলে আসবেন, তখন আপনার মানে ন্যারো ডাউন করা হয়ে গেছে, দেন ইউ ক্যান প্রেডিক্ট ইউর আনসার। আপনি এখানে আসলে আপনার আনসারটা অটোমেটিক হয়ে যাবে। অলরাইট, আই গেস আপনারা নাম বুঝতে পেরেছেন। আমি পরে বসে আছি। If positive integer x is a multiple of 14 and 12, একটা পজিটিভ ইন্টিজার বলছে x, যার যেটা হচ্ছে 14 এবং 12 এর মাল্টিপল, which of the following statement must be true, নিচের কোনটা অবশ্যই সত্যি হবে। ওকে ডান। সো যেহেতু একটা নাম্বার সে মাল্টিপল অফ 14 এবং 12, তো শুরুতেই আমরা এইটা বলতে পারি যে x তাহলে আলটিমেটলি 14, এলসিএম অফ 14 এবং 14 এন্ড 12 এর মাল্টিপল হবে। আচ্ছা, একবারে না লিখে আমি একটু আলাদা করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি প্রথমে 14 এন্ড 12 এর এলসিএমটা বের করে ফেলি।
40 এবং 12 এর এলসিএম হচ্ছে 84। ওকে, সো 84 যদি হয় তার মানে আলটিমেটলি ও আমাকে বলতে চাইতেছে যে এক্স হচ্ছে, এক্স হলো 84 এর মাল্টিপল। এক্স হচ্ছে 84 এর মাল্টিপল, সোজা বাংলা কথা। এটি ঘটনা। এখন এখান থেকে বলছে নিজের কোন স্টেটমেন্ট অবশ্যই সত্যি হবে। ওকে ফাইন। তো এক নম্বর স্টেটমেন্ট বলছে এক্স ইজ ডিভিজিবল বাই 8 এন্ড এক্স কি 8 দিয়ে ডিভিজিবল কিনা। এক্স 8 দিয়ে ডিভিজিবল হতে পারে, যেহেতু এক্স হচ্ছে 84 এর মাল্টিপল। তো যদি এক্স ইজ ইকুয়াল টু এরকম হয়, ধরুন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 84 ইন্টু 8, যেহেতু এটা মাল্টিপল সো এটা হইতেই পারে, সামনে আর অনেক বড় সংখ্যা আছে, তাইলে এটা আনসার সত্যি। কিন্তু যদি এক্স শুধুমাত্র 84ই হয়, 84ও তো আমার এক্স এর ভ্যালু হতে পারে, শুরু হবে 84 থেকে, সো 84ই যদি হয় তাহলে এটার ভিতরে তো আপনার আর কোনো 8 নেই। আপনি 84 কে তো 8 দিয়ে ভাগ করতে পারেন না, সো এটার ভিতরে কোনো 8 নেই। সো এটা অবশ্যই, যেহেতু কোশ্চেনটা বলছে মাস্ট বি, সো এটা অবশ্যই 8 দিয়ে ডিভিজিবল না। হতেও পারে, নাও হতে পারে, ইট ক্যান বি। সো ক্যান বিটা হলে মাস্ট বির আনসারটা হয় না, সো দ্যাট এক নাম্বার আমার আনসার হবে না। বাট এবার আসে যে এক্স ইজ ডিভিজিবল বাই 28। এক্স কি 28 দিয়ে ডিভিজিবল কিনা। এক্স যদি 28 দিয়ে ডিভিজিবল কিনা, এখন 84 কে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, 84 ভিতরে কি থাকবে? 84 ভিতরে অবশ্যই আপনি যেহেতু দেখতে পাচ্ছেন যে মানে 84 কে আপনি 28 দিয়ে ভাগ করতে পারেন, 84 ভিতরে অবশ্যই একটা 28 আছে। সো 84 ইটসেলফ 28 দিয়ে ডিভিজিবল। সো 84 যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এখন 84 সাথে সামনে যাই হোক না কেন সেটা অবশ্যই 28 দিয়ে তো ডিভিজিবল হবেই, তাই না? সো 84 মাল্টিপল যাই থাকুক না কেন তার ভিতরে যেহেতু 28 একটা আছে, সো এটা অবশ্যই সারা জীবন 28 দিয়ে ডিভিজিবল। সো দিস ইজ অলসো ডেফিনেটলি কারেক্ট। এবার আসি অপশন 3 তে। দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ x and 9 is 3। এবার বলছে যে জিসিএফ অফ গ্রেটেস্ট কমন জিসিডি অথবা ফ্যাক্টর যেটাই বলুক, দ্য গ্রেটেস্ট কমন ডিভিজিবল অফ x and 9 is 3। এখন x এবং 9 এর জিসিএফ 3 বলছে আমাকে, কিন্তু x আর 9 এর জিসিএফ সবসময় 3 হবে এমন কোনো কথা নাই, বিকজ আমি যদি প্রথমে ধরে নিচ্ছি যে x হচ্ছে 84 আর এটা তো 9, তাহলে 84 আর 9 যদি করি সেক্ষেত্রে আপনার জিসিএফ 3 হতে পারে। কিন্তু x এর ভ্যালুটা যদি হতো যে 84 ইন্টু 3, x ইজ ইকুয়াল টু 84 ইন্টু 3 যদি হয়, তাহলে আপনার জিসিএফ কিন্তু হবে 3 স্কয়ার। তখন এটা জিসিএফটা বেড়ে যাবে। সো মাল্টিপল যেহেতু বলছে 84 এর মাল্টিপল, তার মানে এটার জিসিএফ 9 হওয়ার পসিবিলিটি আছে, সম্ভব। শুধু অনলি 84 হইলে 3 ইজ ইটস ওকে, বাট যদি আমি 84 ইন্টু 3 ধরি তাহলে এটা জিসিএফ বেড়ে যাবে, 9 হয়ে যাবে। সো নিচেরটাও কখনো পসিবল কখনো নট পসিবল, সো দিস ইজ অলসো নট our correct answer. So only 2 is our correct answer. Alright. Okay, so এবার আমরা লাস্ট কোশ্চেনটা আসি। লাস্ট কোশ্চেন বলছে the LCM of two distinct positive integer is divisible by highest single digit power of 3। বেশ ভালো একটা অঙ্ক। LCM of two distinct positive integers, মানে দুইটা পজিটিভ ইন্টিজারের LCM এর কথা বলছে। ফাইন যেটা ডিভিজিবল বাই দ্য হাইয়েস্ট সিঙ্গেল ডিজিট পাওয়ার অফ 3। মানে দুইটা সংখ্যা, ধরুন একটা সংখ্যা p আর একটা সংখ্যা হচ্ছে q, তাদের LCM, সেই LCMটা ডিভিজিবল হবে 3 টু দি পাওয়ার ম্যাক্স, এবং সেটা কি সিঙ্গেল ডিজিট পাওয়ার। তো সিঙ্গেল ডিজিট পাওয়ার যদি হয় এটাকে আরেকটু ন্যারো ডাউন করে আমরা লিখতে পারি যে সিঙ্গেল ডিজিট আছে পৃথিবীতে সর্বোচ্চ, সেটা 9। দ্যাট মিন্স এই পি আর কিউ এর এলসিএমটা হবে 3 টু দি পাওয়ার 9 দিয়ে ডিভিজিবল, এটা বলছে। ওকে, while their HCF is 12, এবং এই পি আর কিউ এর HCF এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 12, এটা বলে দিছে আমাকে। which of the following could be the smaller number between the two। তাহলে ওই নাম্বার দুইটার মধ্যে, তাদের দুজনের মধ্যে স্মলার নাম্বার কোনটা সেটা বলতে হবে। নাম্বার দুইটা কত সেটা বলে নাই, তাদের ভেতরকার সবচেয়ে ছোট নাম্বারটা কত সেটা আমার কাছে জানতে চাইছে। অলরাইট, লটস অফ ইনফরমেশন। সো আমরা তাহলে একটু কিভাবে করতে হবে, প্রথমে আমরা এমন ভাবে চেষ্টা করব যে যখন কোনো কিছু পারি না তখন আমাদের কাছে যা ইনফরমেশন আছে সেখান থেকে আমরা কিছু না কিছু বের করার ট্রাই করি। লেটস সি, এখানে বলছে যে এলসিএম যেটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 9 দিয়ে ডিভাইড হবে, তার মানে এই যে এলসিএমটা, সেই এলসিএমটা অবশ্যই হবে 3 টু দি পাওয়ার 9 ইনটু সামথিং, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 9 এর মাল্টিপল। যেহেতু এটা 3 টু দি পাওয়ার 9 দিয়ে ডিভাইড যাবে, তার মানে এটা অবশ্যই 3 টু দি পাওয়ার 9 ইনটু সামথিং অথবা 3 টু দি পাওয়ার 9 এর আমরা মাল্টিপল বলতে পারি। অলরাইট,
ঠিক তেমনি এখানে HCF যেহেতু 12, এই 12 কে আমরা আবার লিখতে পারি 2 কিউব ইনটু, সরি 2 কিউব না, 2 স্কয়ার ইনটু 3। 12 কে লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3। এটা আমরা বের করে রাখলাম। এখন একটু খেয়াল করি, যেহেতু স্মলার নাম্বার বলছে, তাহলে সেই নাম্বারটা অবশ্যই, যেহেতু তাদের HCF হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12, তো সেই নাম্বারটা অবশ্যই 12 ইন্টু 3 টু দি পাওয়ার 1 হতে হবে। দ্যাট মিনস এটা মানে শুরু হতে হবে আপনাকে 36 দিয়ে। সো আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে 24, আমার অপশনের ভিতরে দেওয়া আছে 24, 36, 300, 360। আমরা এখন অপশনের ভিতরে যাবো, যেহেতু স্মলার নাম্বার, তো রেঞ্জ যেহেতু আমাদের স্মলার থেকে বলছে, তো এখন আমার অপশন ছাড়া কোনো গতি নেই, সো অপশনে যাবে 24। এখন 24 কে আমরা কি বানাইতে পারি, যে 2 কিউব ইনটু 3, পরেরটা আছে 36, 36 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার, তারপর আছে 300, 300 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3 ইনটু 5 স্কয়ার, 5 স্কয়ার 300, হ্যাঁ 360, 360 কে আমরা লিখতে পারি 2 কিউব 3 স্কয়ার 5, 9 8, হ্যাঁ 5, 360। এখন যেহেতু বলছে স্মলার নাম্বার, একটু খেয়াল করি। আমাকে বলছে যে which of the following could be the smaller number between the two। আমরা দেখতে পেলাম যে এলসিএম টা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 9, তার তার মাল্টিপল কিছু একটা। সো আমরা দেখতে পাচ্ছি যে 24 কে আমরা অবশ্যই এই আকারে লিখতে পারছি। এখানে যেহেতু আছে 2 স্কয়ার ইনটু 3 তার HCF, সো তার সাথে আমরা মানে আরেকটা 2 চলে আসতে পারতেছে, দ্যাটস নট আ প্রবলেম। সো এটা আমরা করতেই পারি। সো আমাদের প্রথম নাম্বারটা কিন্তু 24, এবং 24 নাম্বারই কিন্তু আমাদের এই কন্ডিশনের ভিতরে ফুলফিল করছে। সো যেহেতু আমাকে বলছে স্মলার নাম্বার বের করার জন্য, সো 24ই কিন্তু আমাদের আনসারটা হতে পারে। 6 নট ইজ আওয়ার কারেক্ট আনসার, বিকজ 6 আমাদের ওই রেঞ্জের মধ্যে আসে নাই। সো এই যে আমরা 6 প্রথমে বাদ দিয়ে দিব। আর 24 যেহেতু আমাদের এই কন্ডিশন ফুলফিল করছে এবং এর নিচে আর কোনো সংখ্যা এই জায়গায় দেওয়া নাই, সো দ্যাট আমরা বলতে পারি যে 24 ইজ আওয়ার কারেক্ট আনসার। বাকিগুলো আমার আসলে প্রয়োজন ছিল না, বাট আমি জাস্ট আপনাদের লিখে দেখালাম যে ইজ অলসো অ্যাপ্লিকেবল, বাট 24 যেটা আমাদের রেঞ্জের মধ্যে চলে আসছে এবং ইট ক্যান বি আওয়ার আনসার। সো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো যাই হোক, আজকের মাস্টার ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। অনেকগুলো কোশ্চেন ট্রাই করলাম আমরা। রেগুলার ক্লাসে সাধারণত আরো ডিটেল আকারে জিনিসগুলো দেখে এবং আরো অনেক ভালো কোশ্চেন আমরা সলভ করবো, ট্রিকি কোশ্চেন গুলো। So আপনারা ভিডিওস গুলো দেখে আপনাদের অপিনিয়ন গুলো জানাবেন, কোনো ধরনের কোশ্চেন অথবা এনি আদার এনিথিং অপিনিয়ন যদি থাকে ক্যান শেয়ার উইথ আস। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সেশনটা ফুলফিল করার জন্য। সো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।